23 জানুয়ারি ভোর 5:45। জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্য তখন কুয়াশায় ঢাকা। বনের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে কোনো বুনো জানোয়ারের ডাক শোনা যাচ্ছে। বনের একদম শেষ প্রান্তে অবস্থিত বিএসএফের পরিত্যক্ত এক বাংলোর দ্বিতীয় তলার একটি ঘরে টিমটিম করে জ্বলছে একটি টেবিল ল্যাম্প। সেখানেই বসে রয়েছেন রয়ের অভিজ্ঞ ফিল্ড অফিসার। তার সামনে 3টি ল্যাপটপ স্ক্রিন খোলা, যেখানে হাজার হাজার সবুজ রঙের কোড ওঠানামা করছে। বিক্রমের হাতে 1 কাপ ঠান্ডা হয়ে যাওয়া ব্ল্যাক কফি আর কানে ব্লুটুথ হেডসেট। হ্যালো হ্যালো হেড ডিপার্টমেন্ট, সিগন্যাল কি এখনও জ্যাম? আমি ব্ল্যাক ক্যাটের কোনো ফ্রিকোয়েন্সি পাচ্ছি না। হ্যাঁ স্যার, বর্ডার এলাকায় একটা বড় ধরনের ইলেকট্রনিক জ্যামিং শুরু হয়েছে। আমাদের স্যাটেলাইট ওই এরিয়াটা ব্লাইন্ড স্পট হিসেবে দেখাচ্ছে। তার মানে গ্রাউন্ডে কিছু একটা ঘটছে। পাকিস্তান থেকে আসা ওই স্লিপার সেলটা নিশ্চয়ই শিলিগুড়ি করিডোরে ঢুকে পড়েছে। ওদের কোড নেম ব্ল্যাক ক্যাট। কিন্তু সমস্যা সেটা নয়। সমস্যা হলো আমি স্ক্রিনে অন্য কিছু দেখতে পাচ্ছি, একটা ডিজিটাল ভাইরাস যার সোর্স কোড যতদূর সম্ভব চায় না। আর ওরা এটার নাম দিয়েছে ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই? এই নামটা তো আগে শুনিনি। ওটার কাজ কি? ওটা একটা কিল সুইচ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে পুরো দেশের পাওয়ার গ্রিড আর ডিফেন্স কমিউনিকেশন অফ করে দেওয়ার ক্ষমতা রাখে এটা। যদি এই ভাইরাস একবার মেইন সার্ভারে ঢুকে যায়, তবে ভারত কয়েক ঘন্টার জন্য অন্ধ হয়ে যাবে। আর ঠিক তখনই ব্ল্যাক ক্যাট ফিজিক্যাল অ্যাটাক করবে। বিক্রম যখন তথ্যগুলো সেভ করছিল, ঠিক তখনই বাংলোর নিচের তলার বারান্দায় শুকনো পাতা মচমচ করে মারিয়ে যাওয়ার শব্দ হলো। বিক্রমের কান খাড়া হয়ে গেল তৎক্ষণাৎ। ড্রয়ার থেকে সাইলেন্সার লাগানো পিস্তলটা বের করে দেওয়ালের আড়ালে গিয়ে দাঁড়ালো। নিভিয়ে দিল ঘরের সমস্ত আলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলোর মধ্যে লাগানো অটোমেটিক মোশন সেন্সার অ্যালার্মটা বাজল না। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে এই সিস্টেমের পাসওয়ার্ড সে জানে। ঘরের ভেতর তখন ঘুটঘুটে অন্ধকার। বিক্রম দরজার আড়ালে ওত পেতে আছে প্রায় অনেকক্ষণ। হঠাৎই কাঁচের জানলা ভেঙে একটি ছোট গ্যাস ক্যানিস্টার ভেতরে ছুঁড়ে দিল কেউ। নিমেষের মধ্যে সাদা ধোঁয়ায় ঘর ভরে গেল চারিদিক। বিক্রম কাস্তে কাস্তে পড়ে গেল মেঝেতে। ঠিক তখনই ধোঁয়া ভেদ করে এক ছায়ামূর্তি ভেতরে এলো। তার মুখে মাস্ক, চোখে কালো রঙের গগলস, দীর্ঘকায় এক ব্যক্তি। বিক্রমের চোখ জ্বলতে লাগলো ভীষণ। ঠিকভাবে সামনের মানুষটাকে দেখতে পাচ্ছিল নাও। সেই ছায়ামূর্তি বিক্রমের কানের কাছে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, বিদায় বিক্রম চ্যাটার্জি। তারপরই একটা গুলির শব্দ। বিক্রমের প্রাণহীন দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল এক মুহূর্তের মধ্যে। এরপর খুনি বিক্রমের ল্যাপটপ থেকে শুধু একটা লাল রঙের পেনড্রাইভ খুলে নিয়ে জানলা দিয়ে লাফিয়েই অন্ধকারে মিলিয়ে গেল। সকাল 8টা, দিল্লির সদর দপ্তর। ডিরেক্টর অফ অপারেশনস অঞ্জন সেনগুপ্ত এবং ফিল্ড অফিসার সমীর রাঠোর দাঁড়িয়ে আছেন অপারেশন রুমের বড় স্ক্রিনের সামনে। তাদের কাছে বিক্রমের মৃত্যুর খবর এসে পৌঁছেছে ইতিমধ্যে। স্যার, বিক্রম স্যারকে কেউ আমাদের সেফ হাউসের ভেতরেই মেরে ফেলল। সেন্সার বাজলো না কেন? আর তাছাড়া সিসিটিভি ফুটেজই বা কোথায়? সিসিটিভি ফুটেজে কিছু নেই। সন্দেহজনক সমস্ত ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। আর সেন্সর না বাজার তো একটাই কারণ স্পষ্ট, খুনি বাইরের কোনো ব্যক্তি নয়। আর যদি সে বাইরের কেউ হয়, টেকনিক্যালি সমস্ত পাসওয়ার্ড তার জানা। সমীর, এর মানেটা হচ্ছে খুবই পরিষ্কার,
আমাদের দপ্তরের ভেতরেই কোনো মোল বসে আছে। মোল মানে বোঝো তো? বিশ্বাসঘাতক, শত্রুপক্ষের এজেন্ট, যে বাইরে থেকে নয়, ভেতর থেকে কাজ করছে। কি বলছেন স্যার? শত্রুপক্ষের কোনো এজেন্ট আমাদের মধ্যেই আছে? আমি এক্ষুনি জলপাইগুড়ি যাচ্ছি স্যার। আমি এই বিশ্বাসঘাতককে খুঁজে বের করবই। দাঁড়াও সমীর, বিক্রম মারা যাওয়ার আগে একটা নাম টাইপ করতে পেরেছিলেন, আর সেটা হলো অর্জুন। আমাদের আন্ডার কভার এজেন্ট যে এখন তিব্বতে আছে, মনে হচ্ছে অর্জুন বিপদে আছে, বা হয়তো ও অর্জুনকে কেন্দ্র করেই কিছু বলতে চেয়েছিল আমাদের। শত্রু দেশগুলো অর্জুনকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। এই খবরটা অবশ্য বিক্রম আমাকে অনেক আগেই একবার দিয়েছিল, কিন্তু আচমকা বিক্রমকে যে আমরা হারিয়ে ফেলবো সেটা বুঝতে পারিনি। তিব্বতের লাসা, বরফে ঢাকা এক দুর্ভেদ্য পাহাড়ি ল্যাবরেটরি। এখানে অর্জুন মেহরা গত 2 বছর ধরে চীনের MSS-এর জন্য কাজ করছে। চীনের কাছে সে একজন অর্থলোভী ভারতীয় ইঞ্জিনিয়ার, যে কিনা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে চীনের সাথে হাত মিলিয়েছে। কিন্তু চীন এটা জানে না যে অর্জুন বাস্তবে ভারতের হয়েই কাজ করে, তবে সেটা অতি গোপনে। ভারতের ডিপার্টমেন্ট অর্জুনকে অন্ধের মতো বিশ্বাস করে, কারণ সবাই জানে অর্জুন মৃত্যুবরণ করবে, তবুও নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তবে তার ব্যবহার আচরণ এমনই হয়ে গেছে, চীন অর্জুনকে বিশ্বাস করতে বাধ্য। ল্যাবরেটরির ভেতরে অর্জুন এক মনে কোডিং করে চলেছে। হঠাৎই দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন ঝাউলিন, চওড়া কাঁধের এক চীনা অফিসার। উচ্চতা খুব একটা বেশি নয়, তার চোখে মুখে অদ্ভুত রকমের হাসি। অর্জুনের ডেস্কে একটা ফাইল রেখে বেশ গম্ভীর গলায় ঝাউলিন বললেন, মিস্টার অর্জুন, অভিনন্দন। হ্যাঁ, তোমার তৈরি ড্রাগন ফ্লাই ভাইরাস তো কামাল করে দিয়েছে। আজ সকালে ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট নোড হিট করেছে ভাইরাসটা। জলপাইগুড়ি গরুমারা ফরেস্ট থেকে দূরে এক জায়গায় একটা সেন্টার ছিল, যেখানে আমাদের কাজকর্মের উপর নজর রাখছিল ইন্ডিয়ার কোনো এক এজেন্ট। আমাদের লোক ওকে শেষ করে দিয়েছে। মোট কথা, একটা বাধা আমরা পার করে ফেলেছি। ঝাউলিনের কথাটা শোনা মাত্রই বুকে ধক করে ধাক্কা লাগলো অর্জুনের। কিন্তু সেই দুশ্চিন্তা সামনে প্রকাশ না করে ঠোঁটে হাসি নিয়ে বলল, তাই নাকি? তার মানে আমার কোড কাজ করছে। আমি বলেছিলাম না লীল, টাকার বিনিময়ে আমি সব করতে পারি, সব। এই পৃথিবীকে অন্ধ করে দিতে পারি। যাই হোক, একটা সাকসেস তো হয়েছে আপনাদের। তা স্যার, সেই বাধাটা কে ছিল যাকে আজ সকালে আপনার এজেন্ট শেষ করে দিয়েছে? একজন ভারতীয় এজেন্ট, নাম বিক্রম চ্যাটার্জি। তুমি তো অনেকদিন কাজ করেছো এরকম অপারেশনে। তুমি কি বিক্রম চ্যাটার্জি নামে কাউকে চিনতে? ঝাউলিনের মুখে বিক্রম চ্যাটার্জি নামটা শোনা মাত্রই আটকে উঠল অর্জুন। এক মুহূর্তের জন্য যেন বোবা হয়ে গিয়েছিল সে। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বিক্রম? নামটা খুব একটা চেনা লাগছে না। আর তাছাড়া অপারেশনে থাকলেও আমি তো সবসময় ল্যাবেই পড়ে থাকতাম, সেই জন্যই হয়তো ফিল্ড এজেন্টদের খুব একটা খবর আমার কাছে থাকতো না। আচ্ছা, বেশ 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 বেশ। তুমি হলে আমাদের কাছে প্রভুভক্ত কুকুরের মতন। আমি তোমাকে একদম বিশ্বাস করি। ঝাউলিনের মুখে প্রভুভক্ত কুকুরের কথাটা শোনা মাত্রই দাঁত কটমট করে উঠল অর্জুনের। কোনো রকমে নিজেকে সামলে নিল ও। তারপর মনে মনে বিড়বিড় করে বলল, প্রভুভক্ত কুকুরই তো বটেই, তবে সেটা ভারতের, তোদের মতো চীনাদের জন্য নয়। তবে অর্জুন, আর একটা কথা,
আমাদের এক এজেন্ট যে তোমাদের ইন্ডিয়ার টিমে রয়েছে, সে খবর যেন গুনাহ করে কেউ টের না পায়। নইলে নইলে তুমি ভালো করেই জানো তুমি আর তোমার পরিবারের কি অবস্থা হবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার, বিশ্বাসঘাতকতা আমার রক্তে নেই। এই সমস্ত কথা তোমার মুখে মানায় না অর্জুন, কারণ তুমি ভারতের সাথে অলরেডি বিশ্বাসঘাতকতা করে ফেলেছো। কারণ তারা সেই রকমই কাজ করেছিল আমার সাথে, তাই। তবে আপনি আমাকে বিশ্বাস করতেই পারেন, গত 2 বছরে আমি আপনাদের জন্য অনেক কঠিন কঠিন কাজ উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ, সেটাই তো কারণ যে তুমি এখনো আমাদের সঙ্গে কাজ করতে পারছো। আর নইলে এর আগে আমাদের সাথে 1 মাসের বেশি কেউই কাজ করতে পারেনি। তাদের ডেড বডি যে কোথায় পড়ে আছে তার খবরও কেউ জানে না। যাই হোক, আর তুমি কাজ করতে থাকো, আমি আসছি। কথাটা বলেই ঝাওলিন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সারা শরীর কাঁপতে লাগলো অর্জুনের। বিক্রম চ্যাটার্জির মৃত্যুর খবরটা সে যেন সহ্য করতে পারছিল না। যেই মানুষটাকে সে নিজের গুরুজনের মতো মনে করত, আজ সে নেই। বিক্রম স্যার, আই এম ভেরি সরি স্যার, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। কোনো না কোনোভাবে আপনার মৃত্যুর পেছনে আমিও জড়িত। Shit! আর আর লিন কি বলল? ভারতের ভেতরেও কেউ একজন চীনাকে সাহায্য করছে। সে কে? তবে কি অঞ্জন সেনগুপ্ত, নাকি সমীর রাঠোর, নাকি আরো বড় কোনো মাথা? কান্না থামিয়ে অর্জুন তার কিবোর্ডের নিচে লুকিয়ে রাখা একটা ছোট মাইক্রোচিপ বের করল। ওটাই তার একমাত্র অস্ত্র। ঠিক তখনই ল্যাবের রেড অ্যালার্ম বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সিস্টেম কম্প্রোমাইজড। ঠিক দুপুরের মধ্যে হেলিকপ্টারে করে ফিল্ড অফিসার পৌঁছল জলপাইগুড়িতে। অন্যদিকে গরুমারার অদূরে অবস্থিত সেই অভিশপ্ত বাংলো এখন চারিদিক থেকে হলুদ ফিতে দিয়ে ঘেরা। স্থানীয় পুলিশ বাইরে কড়া পাহারা দিচ্ছে, কিন্তু ভেতরটা এখন দিল্লির দপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে। বিক্রম চ্যাটার্জির নিথর দেহটা সরিয়ে নেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ঘরের বাতাসে এখনও সেই নার্ভ গ্যাসের একটা মিঠে কটু গন্ধ লেগে আছে। জিপ থেকে নামল ফিল্ড অফিসার সমীর রাঠোর, কালো সানগ্লাস, হাতে একটা ক্রাইম সিন কিট। চারপাশটা এমনভাবে দেখতে লাগলো যেন এটা তার চোখ নয়, কোনো স্ক্যানার। ডিপার্টমেন্টে সমীর রাঠোরের নামে একটা প্রবাদ রয়েছে, ওর চোখ নাকি ফাঁকি দেওয়া সম্ভব নয়। চোখ তো নয়, যেন ডিজিটাল স্ক্যানার। ধীরে ধীরে সেই পরিত্যক্ত বাংলোর ভেতরে ঢুকল সমীর। তারপর মেঝেতে হাঁটু গেড়ে বসে কিছু একটা পরীক্ষা করতে লাগলো সে। তার পাশে দাঁড়িয়ে আছে স্থানীয় ইনভেস্টিগেটিং অফিসার বিদ্যুৎ সেনগুপ্ত। সেনগুপ্তবাবু, আপনারা কি ফ্লোরে কোনো ফুটপ্রিন্ট অ্যানালাইসিস করেছেন? করেছে স্যার, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো জুতোর ছাপ নেই। আমার মনে হয় অপরাধী নিশ্চয়ই কোনো স্পেশাল ট্যাকটিক্যাল ওভারশু পরে এসেছিল, কারণ এই ধরনের জুতো পরলেই মেঝের উপরে কোনো ছাপ পড়ে না। তবে এই সাবধানতা অবলম্বন করার পরেও অপরাধী কিন্তু একটা বড় ভুল করে গেছে। ভুল? কি ভুল স্যার? জানলার ফ্রেম থেকে একটা সরু সুতোর মতো নীল ফাইবার চিমটে দিয়ে তুলে ধরলেন সমীর। তারপর অভিজ্ঞ সুরে বলল, এটা কি বলতো? এটাকে বলে অ্যারামিড ফাইবার। এটা সাধারণ পোশাকে থাকে না,
এটা থেকে বুলেট প্রুফ জ্যাকেটের ভেতরের স্তরে। তার মানে অপরাধী যখন জানালা দিয়ে ভেতরে ঢুকেছিল তখন ওর জ্যাকেটটা এই ধারালো অংশে আটকে একটু ছিঁড়ে গিয়েছিল। সমীর যখন ক্লু খুঁজছে ঠিক তখনই ফোনটা বেজে উঠল ওর। স্ক্রিনে ভেসে উঠল হেডকোয়ার্টার। ফোনটা তুলে স্পিকারে দিল। ওপাশ থেকে শোনা গেল রয়ের টেকনিক্যাল হেড মিমি চক্রবর্তীর চাপা কণ্ঠস্বর। সমীর, একটা বিপদ হয়েছে। বিক্রম স্যারের ল্যাপটপ থেকে যে ড্রাইভটা খুনি নিয়ে গেছে ওটার একটা ব্যাকআপ ফাইল রিমোটলি অ্যাক্সেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু সার্ভার দেখাচ্ছে হানিপট ট্র্যাপ। হানিপট ট্র্যাপ? হ্যাঁ স্যার, সহজ কথায় বলতে গেলে এটা হলো গোয়েন্দাদের পাতে একটা ফাঁদ। শত্রুকে বোকা বানানোর জন্য একটা ফেক ফাইল রাখা হয়, যেটা খুললেই আমাদের কোনো তথ্য না গিয়ে উল্টে হ্যাকারের সব তথ্য আমাদের কাছে চলে আসার কথা। আর এখানে উল্টোটা হয়েছে, আর যেটা হলো সব থেকে বেশি বিপজ্জনক। সেই অপরাধী ওই ফাইলটা টাচ করার সাথে সাথেই আমাদের মেন সার্ভারে একটা লজিক বম্ব প্ল্যান্ট করে দিয়েছে। লজিক বম্ব অর্থাৎ এমন একটা কোড যা নির্দিষ্ট সময় পর পুরো সিস্টেম ক্র্যাশ করে দেয়। আর ভয়টা হলো সেখানেই। হোয়াট? তার মানে ঘাতক শুধু খুনি নয়, সে একজন তুখোর সাইবার ওয়ারিয়ার। মিমি, তুই সার্ভারটাকে আইসোলেট কর। আমি এখানে আরও একটা জিনিস পেয়েছি, হয়তো সেটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। কি স্যার? বিক্রম স্যারের টেবিলের নিচে ডেলা পাকানো একটা ছোট্ট চিরকুট পাওয়া গেছে, সেখানে লেখা কোড 21। সমীর চিরকুটের সাথে পেয়েছে একখানা ডায়েরি। তবে ডায়েরির কথাটা আর সে বলল না। এদিকে সমীর যখন কোড 21 নিয়ে ভাবছেন, ঠিক সেই মুহূর্তে তিব্বতের লাসার ল্যাবে অর্জুন মেহরা এক চরম সংকটের মধ্যে পড়ে গেছে। ল্যাবের লাল সাইরেনটা বেজে চলেছে তখনও। আর ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ঝাওলিনের সমস্ত সৈনিকের দল দরজার বাইরে পজিশন নিয়ে কমান্ডের জন্য তৈরি। তিব্বতের ল্যাবরেটরিতে বসে অর্জুন তার কিবোর্ডের মধ্যে রোবটের মতন হাত চালিয়ে যাচ্ছে। কপালের মধ্যে জমাট বেঁধেছে বিন্দু বিন্দু ঘাম। চোখের সামনে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠেছে আনঅথরাইজড ডেটা ট্রান্সফার ডিটেক্টেড। অর্জুন বুঝতে পারছে না আচমকা এমন দেখাচ্ছে কেন। ঠিক তখনই দরজার কপাটে জোরে একটা লাথি মারলেন ঝাওলিন। তারপর পিস্তল উঁচিয়ে ভেতরে ঢুকলেন তিনি। হাত ওপরে তোলো অর্জুন, তুমি আমাদের সার্ভার থেকে তথ্য পাচার করছিলে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি আমাদের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি সাংঘাতিক হয়। লিন স্যার, স্যার শান্ত হন আপনি। আগে স্ক্রিনটা ভালো করে দেখুন। আমি তথ্য পাচার করছিলাম না, বরং কেউ আমাদের সিস্টেম প্যাকেট স্নিফিং করছিল, আর সেটা ব্লক করার চেষ্টা করছিলাম আমি শুধু। তাই আচমকা সাইরেনটা বেজে উঠল। প্যাকেট স্নিফিং? হ্যাঁ লিন স্যার, প্যাকেট স্নিফিং হলো ইন্টারনেটের মাধ্যমে যাওয়া তথ্য চুরি করার এক পদ্ধতি। কার এত সাহস যে আমাদের SMS ল্যাব হ্যাক করবে? হ্যাঁ, এই যে আপনি নিজেই দেখুন কম্পিউটার স্ক্রিনে, আইপি অ্যাড্রেসটা ভারতের দিল্লি থেকে আসছে। আমার কি মনে হয় জানেন তো, আপনাদের যে মূল বা গুপ্তচর দিল্লিতে আছে, সম্ভবত সেই ডাবল গেম খেলছে। সে চাইছে না ড্র্যাগন ফ্লাই ভাইরাসটা পুরোপুরি সাকসেসফুল হোক। সে হয়তো ভাইরাসটা নিজের কবজায় নিতে চাইছে। মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো আমাদের নিজস্ব লোকই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ, ক্রাইম আর ক্ষমতার দুনিয়ায় বন্ধু বলে কিছু হয় না স্যার। আপনি যাকে দিয়ে বিক্রম চ্যাটার্জিকে মারলেন, সে ব্যক্তি এখন এই ভাইরাসের মাস্টার মাইন্ড হতে চাইছে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, না হলে আমার মনে হয় না 26শে জানুয়ারি আপনাদের মিশন সাকসেসফুল হবে বলে। অর্জুন খুব চতুরতার সাথে সন্দেহের তীরটা নিজের ওপর থেকে সরিয়ে দিল্লির সেই অজ্ঞাত বিশ্বাসঘাতকের দিকে ঘুরিয়ে দিল। অর্জুনের কথাটা শোনা মাত্র ঝাওলিন ঘরের মধ্যেই গভীর চিন্তায় মগ্ন হয়ে পায়চারি করতে শুরু করলেন। অর্জুনের এই কাউন্টার ইন্টেলিজেন্স আপাতত সময়ের জন্য বেশ ভালোই কাজ করল, কিন্তু অর্জুন ভালো করেই জানে এই সন্দেহের জাল বেশি শক্তিশালী নয়। তাই যতক্ষণ পর্যন্ত এদের ওপর নিজেকে নিয়ে বিশ্বাসটা বজায় রাখা যায়, ততই তার প্রাণের জন্য সুরক্ষিত। এদিকে জলপাইগুড়িতে সমীর রাঠোর বাংলো থেকে বেরোনোর সময় লক্ষ্য করলেন একটি কালো রঙের এসইউভি গাড়ি বেশ খানিকটা দূরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে।
গাড়িতে স্টার্ট দেওয়া মাত্রই সেই অচেনা গাড়িটি অনুসরণ করতে লাগলো সমীরকে। শুরু হলো এক রোমাঞ্চকর অভিযান। জঙ্গলের আঁকা বাঁকা পথে সমীরের গাড়ি আর সেই কালো এসইউভির মধ্যে যেন এক কার রেসের লড়াই শুরু হয়ে গেল। জলপাইগুড়ি পেরিয়ে শিলিগুড়ি গ্যাংটক হাইওয়ে ধরে ছুটতে লাগলো দুটো গাড়ি। সমীর ড্রাইভ করতে করতেই ব্লুটুথে মিমিকে কল করলো। মিমি, আমার পেছনে একটা গাড়ি অনেকক্ষণ ধরে পিছু নিয়েছে। আমি নাম্বারটা বলছি, তুমি নোট করে দেখো তো গাড়ির মালিককে। নাম্বার প্লেটটা ডিকোড করো তো, WB74। স্যার, ওটা তো ফেক নাম্বার। তবে আমার মনে হচ্ছে ওটা ISI এর স্লিপার সেল ব্ল্যাক ক্যাটের কোনো মেম্বারের গাড়ি হবে। তবে স্যার সাবধানে, আপনি চেষ্টা করুন কোনোভাবে যদি গাড়িটাকে কাটিয়ে ডাইভার্ট করা যায়। ফোনটা কেটে যেতেই সমীর হঠাৎ ব্রেক কষে গাড়িটা একটা ছোট মাটির রাস্তার ভেতরে ঢুকিয়ে দিল। পেছনের গাড়িটাও পিছু নিল তৎক্ষণাৎ। কিছু দূর এলো পাথারিভাবে গাড়িটা চালানোর পর ঝোপের আড়ালে গিয়ে গাড়ি থামালো সমীর। তারপর গাড়ি থেকে যখন পিস্তল হাতে বেরোলো, দেখলো এসইউভিটা দাঁড়িয়ে আছে। পিস্তল উঁচিয়ে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে গেল গাড়ির সামনে। উঁকি দিয়ে দেখল ভেতরে কেউ নেই। ড্রাইভারের সিটে শুধু পড়ে আছে একটা মোবাইল ফোন। গাড়িটা চারপাশে একবার ঘুরে ফিরে দেখতে লাগলো সমীর। ঠিক তখনই গাড়ির ভেতরের ফোনটা বেজে উঠল। গাড়ির দরজাটা খুলে ফোনটা রিসিভ করলো সমীর। হ্যালো। সমীর রাঠোর, আপনি ভুল মানুষকে খুঁজছেন। বিক্রম চ্যাটার্জি খুন হয়েছেন কারণ তিনি সত্যিটা জেনে ফেলেছিলেন। অপারেশন শতরঞ্জ এর কিস্তিমাত্র অনেক আগেই হয়ে গেছে। তবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে বলতে চাই, আপনার ডিরেক্টর অঞ্জন সেনগুপ্তকে বিশ্বাস করবেন না। যদি করে থাকেন তাহলে সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় ভুল। কে আপনি? অঞ্জন স্যারের বিষয়ে এই ধরনের কথা বলার সাহস হয় কি করে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? বলুন। ওই যে বললাম, শুভাকাঙ্ক্ষী। শুধু মনে রাখবেন, 26শে জানুয়ারি তেরঙ্গা পতাকা উঠবে ঠিকই, কিন্তু সেই পতাকার তলায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো হয়তো আর পরের দিনের সূর্যোদয় দেখতে পাবে না। গুড বাই। ফোনটা কেটে গেল। হ্যালো হ্যালো, কে বলছেন? সমীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগল সে, অঞ্জন সেনগুপ্ত কি তবে বিশ্বাসঘাতক? যাকে গুরু বলে মানি তাকে বিশ্বাস করে কি সত্যি ভুল করে ফেললাম? নাকি এই ফোন কলটা শত্রুর একটা গভীর ষড়যন্ত্র, যাকে এক কথায় বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানে শত্রুর মনে সন্দেহ তৈরি করে তাকে দুর্বল করে দেওয়া? না 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 না, আমি এইভাবে অন্যের কথায় নিজের সিনিয়র অফিসারকে অবিশ্বাস করতে পারি না। এদিকে দিল্লিতে তখন অঞ্জন সেনগুপ্ত তার অন্ধকার কেবিনে বসে কারোর সাথে কথা বলছেন। তার সামনে রাখা একটি বড় ফাইলে বড় করে লেখা অর্জুন মেহরা, টার্মিনেশন অর্ডার। 24শে জানুয়ারি, হাতে আর মাত্র 48 ঘন্টা। ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরবঙ্গের করিডোর সর্বত্র এক চাপা উত্তেজনা। সমীর রাঠোর শিলিগুড়ির একটি ছোট হোটেলের ঘরে নিজের ল্যাপটপ খুলে বসেছে। চোখের সামনে মেলে ধরল সেই চিরকুটটা। 21 কি হতে পারে এই কোডের অর্থ? সামনে 26শে জানুয়ারি, অর্থাৎ গণতান্ত্রিক দিবস। তাহলে কি ভারতের সংবিধান কথা বলছে? ভারতের সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। কিন্তু বিক্রম স্যার কি সংবিধান নিয়ে কোনো মেসেজ দেবেন? না, আমাকে অন্যভাবে ভাবতে হবে। আচ্ছা, কোড 21 শব্দটা উল্টে দিলে হয় 12 আর সি। 21-এর 2 আর 1 বর্ণমালার দ্বিতীয় আর প্রথম অক্ষর ধরলে হয় বি আর এ। না, এভাবেও মিলছে না। আচ্ছা, গোয়েন্দা দপ্তরে অনেক সময় বুক সাইফার, মানে কোনো বইয়ের নির্দিষ্ট পাতা বা লাইন ব্যবহার করে তৈরি কোড ব্যবহার করা হয়। আচ্ছা, বিক্রম চ্যাটার্জির ঘরে একটা পুরনো ডায়েরি পাওয়া গিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার ব্যাগের মধ্যেই ছিল। সেখানে কিছু লেখা নেই তো? তড়িঘড়ি ব্যাগ থেকে ডায়েরিটা বের করল ও। পাতাটা উল্টে 21 নম্বর পাতাটা মেলে ধরল চোখের সামনে।
এখানে শুধু একটা নাম লেখা আছে ইংরেজি হরফে, কালীঘাট হরাইজন। এটা কিসের নাম হতে পারে? কোনো কোড কি, নাকি কোনো শিপিং কন্টেইনারের নাম, নাকি কোনো জায়গার নাম? সমীর যখন এদিকে ক্লু মেলাতে ব্যস্ত, ঠিক সেই সময় তিব্বতের ল্যাবে অর্জুন তখন এক চরম বিপদের সম্মুখে। ঝাওলিন তাকে সন্দেহ করলেও আপাতত ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু ল্যাবের চারিদিকে এখন সশস্ত্র প্রহরারক্ষী। অর্জুন ভালো করেই জানে ২৬ তারিখে ড্রাগন ফ্লাই ভাইরাসের অ্যাক্টিভেশন রুখতে হলে তাকে এখনই একটা সিস্টেমের ভেতর ঢোকার জন্য একটা ব্যাকডোর তৈরি করতে হবে। অর্জুন কিবোর্ডে দ্রুত হাতে কাজ করে চলেছে। তার পাশেই দাঁড়িয়ে আছে একজন তরুণ চীনা টেকনিশিয়ান, নাম লিউ। খুবই মনোযোগ দিয়ে অর্জুনের কোডিং দেখছেও। এতদিন অর্জুনের কাজের পর্যবেক্ষণ করার জন্য কেউ ছিল না, তবে ভালো করেই সে বুঝতে পারছে ঝাওলিন হয়তো তার উপরে আর বিশ্বাস রাখতে পারছে না। লিউ, তুমি কম্পিউটারের কোডিং সিস্টেম বোঝো? অর্জুনের কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইল লিউ। সে সম্ভবত বাংলা ভাষাটা খুব একটা ভালো বোঝে না। অমন হাবাগোবা মুখ দেখে অর্জুন ফিক করে হাসতে গিয়েও হাসল না। তারপর খানিকটা হিন্দিতে ওকে বোঝানোর চেষ্টা করল। स्क्रीन पर दिखाया गया कोड का लॉजिक गेट क्यों एरर दिखा रहा है, कुछ मालूम है तुम्हें? वो तो पता नहीं सर, मैं सिर्फ मेंटेनेंस करता हूँ और तो कुछ नहीं पता। এটা এরর দেখাচ্ছে কারণ কেউ একজন নেটওয়ার্ক ট্রাফিকের মধ্যে ক্ষতিকারক কোনো ডেটা ঢুকিয়ে দিয়েছে। লিউ, তুমি কি এক কাপ কফি আনতে পারবে? আমার মাথাটা কাজ করছে না। অর্জুনের কথা বুঝতে না পেরে লিও দাঁড়িয়েই রইল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্জুন ইশারায় বোঝানোর চেষ্টা করল। তৎক্ষণাৎ লিও ঘর থেকে বেরোতেই অর্জুন তার পকেট থেকে সেই মাইক্রোচিপ বের করল, কারণ অর্জুন ভালো করেই জানে লিউ আসলে ঝাওলিনের হয়ে তাকে নজরদারি করছে। অর্জুন চিপটা সার্ভারে ইনসার্ট করতেই স্ক্রিনে একটা সিক্রেট ম্যাপ ভেসে উঠল। ম্যাপটা ভারতের বিশাখাপত্তনম সমুদ্র বন্দরের। তার মানে হামলা শুধু জলপাইগুড়িতে বা দিল্লিতে নয়, বিশাখাপত্তনমে আমাদের নতুন সাবমারিন আইএনএস এর ট্রায়াল চলছে। ওরা কি ওটাকেও টার্গেট করছে নাকি? অর্জুন যখন এই ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করছে, তখনই দিল্লির সদর দপ্তরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। মিমি চক্রবর্তী তার কেবিনে বসে সার্ভার লগ চেক করছিল। হঠাৎই নজরে পড়ল ডিরেক্টর অঞ্জন সেনগুপ্তের পার্সোনাল কম্পিউটার থেকে একটি ফাইল এনক্রিপ্টেড হয়ে পাকিস্তানের করাচিতে পাঠানো হচ্ছে। বিষয়টা নজরে আসতেই হতবাক হয়ে গেল ও। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মিমি বুঝতে পারছিল না এটা কি কোনো গোপন অপারেশন চলছে, নাকি তাদের সবার প্রিয় অঞ্জন স্যার দেশদ্রোহিতা করছেন। অঞ্জন স্যার কি তাহলে আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন? স্যারকে এই বিষয়ে একবার কি জিজ্ঞাসা করব? না না, এটা তো হতে পারে না যে স্যার দেশদ্রোহিতা করতে পারে না। আমাকে যেভাবেই হোক স্যারকে একবার জিজ্ঞাসা করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে অঞ্জন সেনগুপ্তর কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো মিমি। তারপর ইতস্তত করার পর একরকম বলেই উঠল, স্যার ভেতরে আসতে পারি? এসো মিমি, কিছু বলবে কি? না মানে স্যার, আপনাকে একটা রিপোর্ট করার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? কাজ করার সময় কি নেটওয়ার্কে কোনো সমস্যা হয়েছে? না মানে স্যার, সার্ভারটা একটু স্লো কাজ করছে। এ নিয়ে তুমি টেনশন করছো নাকি? আমি জানি তুমি এসব খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো। ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। না স্যার, বলছি আপনার কম্পিউটারের আইডি থেকে করাচিতে একটা ফাইল ডেলিভার করা হচ্ছে। যদিও এখনও সম্পূর্ণ লোড হয়নি। আপনি কি এই বিষয়ে কিছু জানেন, নাকি কোনোভাবে হ্যাকাররাই এটা করছে? মিমির কথাটা শোনা মাত্রই অঞ্জন সেনগুপ্তের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি।
তারপর আচমকা উচ্চস্বরে হাসতে লাগলেন। তারপর হাসি থামিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন অঞ্জন সেনগুপ্ত। মিমির সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই সামান্য বিষয়টা নিয়ে তুমি এত টেনশন করছো? তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইসব বিষয় তো তোমার ভালো জানার কথা। আর তার ওপর তুমি গোয়েন্দা বিভাগে চাকরি করছো। সামান্য বিষয়টা তো তোমার চিন্তায় ফেলার কথা নয়। গোয়েন্দা বিভাগে অনেক সময় ডাবল ইন্টারপ্রিটেশন থাকে। আমি করাচিতে সেই ফাইলটা পাঠিয়েছি। ওটা একটা ট্রোজান হর্স, মানে বন্ধু সেজে আসা শত্রু সফটওয়্যার। অর্থাৎ ওরা ওই লিঙ্কটাকে একটা সাধারণ লিঙ্ক বলেই মনে করবে। তারপর তাতে ক্লিক করলেই সমস্ত কিছু হ্যাক করে নেব আমরা। ওটা ওদের সার্ভারটাই পুরো ধ্বংস করে দেবে। ও ও আচ্ছা, তাই বলুন স্যার। আসলে আমি এটা দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে কি ভাবছিলে? আমি কোনো জরুরি ফাইল চুপে চাপে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি? না না, তেমন কিছু নয়। যাই হোক, তুমি যে আমাকে এসব বললে, এটা বাইরে কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? এমনকি সমীরকেও না, বুঝেছো? ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি এখন আসছি। অঞ্জন সেনগুপ্ত আর কিছু বললেন না। সেখানে আর বিন্দুমাত্র না দাঁড়িয়ে মিমিও ঘর থেকে বেরিয়ে এলো। তবে বিষয়টা যে খুবই সাধারণ সেটা কিন্তু তার মন সায় দিল না একেবারে। আমার কেন যেন মনে হচ্ছে অঞ্জন স্যার মিথ্যে কথা বলছেন। কারণ আমি ভালো করেই জানি যে ট্রোজান হর্স পাঠানোর জন্য একটা বিশেষ পারমিশন লাগে। অর্থাৎ অ্যাক্সেস না থাকলে কোনো মতেই এই ধরনের লিঙ্ক পাঠানো সম্ভব নয়। কিন্তু সেই পারমিশন বা অ্যাক্সেস অঞ্জন স্যারকে দিল কে? আমি একবার সমীর স্যারকে ফোন করি। কথাগুলো ভাবতে ভাবতে মিমি সমীরকে ফোন লাগালো। দেখলো ফোনটা কিছুতেই লাগছে না, সম্ভবত নেটওয়ার্ক না থাকার কারণে। এদিকে শিলিগুড়িতে সমীর যখন তার হোটেলের নিচে নামলো, দেখলো সেখানে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে সমীরকে ইশারায় ডাকলো। হোটেলের পার্কিং লটে গিয়ে দাঁড়ালো সমীর। দেখলো সামনের লোকটির মুখে সার্জিক্যাল মাস্ক, হাতে একটা স্ট্রেচার ধরে রয়েছে, পাশেই একটা অ্যাম্বুলেন্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকটি শুধুমাত্র সমীরের সাথে দেখা করতে আসবে বলেই হাসপাতালের কর্মী সেজে দাঁড়িয়ে আছে। সমীরবাবু, আমি বিক্রম স্যারের হয়ে কাজ করতাম। ওনার একজন গুপ্তচর বলতে পারেন। গুপ্তচর? তুমি যে বিক্রম স্যারের গুপ্তচর সেটা আমি বিশ্বাস করব কি করে? প্রমাণ কি আছে শুনি? কালীঘাট হরাইজন। তুমি এই নামটা জানলে কিভাবে? বিক্রম স্যার তোমাকে এই বিষয়ে কিছু বলেছেন কি? বিক্রম স্যার জানতেন তাকে মেরে ফেলার ছক কষা হচ্ছে। তিনি আমাকে বলেছিলেন যদি সে মারা যায় তবে সমীরকে বলতে শত্রু বাইরের নয়, ঘরের ভেতরেই ঘাটে গেড়ে বসে আছে। আর কালীঘাট হরাইজন হলো একটা পাসওয়ার্ড, আমাদের ডিফেন্স মিনিস্ট্রির একটা গোপন প্রজেক্টের কোড নেম। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ শোনা গেল। হঠাৎ চারিদিক থেকে ধেয়ে আসতে লাগলো একের পর এক গুলি। অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তের মধ্যে। লোকটিকে নিয়ে মাটির ওপরে শুয়ে পড়ল সমীর। চারিদিকে তাকিয়ে লক্ষ্য করল রাস্তার অপর প্রান্তের একটা বহুতল ভবন থেকে স্নাইপার দিয়ে গুলি চালাচ্ছে দুজন মুখোশধারী। সমীর নিজের পিস্তল বের করে তাক করল সেই মুখোশধারী দুজনের দিকে। আপনি একদম মাথা তুলবেন না। আমার মনে হচ্ছে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলতে চায়, কিন্তু কে বা কারা এটা করছে সেটাই বোঝা যাচ্ছে না। স্যার, অঞ্জন সেনগুপ্তকে বিশ্বাস করবেন না। তিনি আর রয়ের হয়ে কাজ করছেন না। তিনি এখন... লোকটির কথা শেষ হলো না, একটা বুলেট এসে সোজা তার কপালে বিঁধল। নিমেষের মধ্যেই লোকটার দেহ নিথর হয়ে গেল সমীরের চোখের সামনে। ঠিক সেই মুহূর্তেই ও লক্ষ্য করল শত্রুরা তাকে রীতিমতন ঘিরে ফেলছে। স্নাইপারের হাত থেকে বাঁচতে সমীর অ্যাম্বুলেন্সের আড়ালে লুকিয়ে পড়ল। অন্যদিকে লাসার ল্যাবে অর্জুনের স্ক্রিনে একটা মেসেজ পপ আপ করল, টার্মিনেট অর্জুন ইমিডিয়েটলি। মেসেজটা পাঠিয়েছে দিল্লির সদর দপ্তর থেকে। অর্জুন বুঝতে পারল তার নিজের দেশই এখন তাকে মৃত দেখতে চায়। ঝাওলিন দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। তার হাতে একজোড়া বৈদ্যুতিক শকের যন্ত্র।
তোমার খেলা শেষ অর্জুন। দিল্লি থেকে কনফার্মেশন চলে এসেছে তুমি একজন ডাবল এজেন্ট। তুমি আমাকে এতদিন বোকা সাজিয়ে রেখেছ, তাই তো? 24শে জানুয়ারি বিকেল 4টে। জলপাইগুড়ির আকাশ এখন মেঘলা। অ্যাম্বুলেন্সের আড়ালে মাথা নিচু করে বসে আছে সমীর রাঠোর। তার সাদা শার্টে বিক্রমের সেই গুপ্তচরের রক্ত লেগে আছে। স্নাইপারের বুলেটগুলো অ্যাম্বুলেন্সটাকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। তবে এই মুহূর্তে যেভাবেই হোক সমীরকে এখান থেকে বেরোতেই হবে। ঠিক তখনই সমীর তার পকেট থেকে একটা ছোট স্মোক গ্রেনেড বের করল। এরকম গ্রেনেড সমীর সবসময় নিজের কাছে রাখে, কারণ ও ভালো করেই জানে বিপদ তার প্রতি পদে পদে, তাই নিজের প্রাণ রক্ষার্থে সব সময় বহন করতে হয়। যদি অঞ্জন স্যার বিশ্বাসঘাতক হন তবে পুরো এখন আমার শত্রু। আমাকে এখন অফ দ্য গ্রিড যেতেই হবে। সবার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ শেষ করতে হবে, নইলে সামনে মহাবিপদ। গ্রেনেড ছুড়ে দিতেই চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেল নিমেষের মধ্যে। সমীর ধোঁয়া তৈরি করে দৌড়ে পাশের একটা গলির ভেতরে ঢুকে পড়ল। স্নাইপারগুলো তাকে গুলি চালালেও নিশানা অনুযায়ী লাগে না। গলির ভেতর দিয়ে দৌড়তে দৌড়তে সমীর একটা পুরনো পিসিও বুথ দেখতে পেল। ডিজিটাল যুগে এগুলো প্রায় বিলুপ্ত, কিন্তু গোয়েন্দাদের কাছে এটাই সবথেকে নিরাপদ উপায়, কারণ এতে কোনো জিপিএস ট্র্যাকিং নেই। ফোন তুলে একটা গোপন নাম্বারে ডায়াল করল। আমি ফ্যালকন, আমার প্যারাশুট ফেল করেছে। রিপিট, প্যারাশুট ফেল। আমাকে সেফ হাউস 3-তে অ্যাক্সেস দাও। তোমাকে টার্মিনেট করার অর্ডার এসেছে। তুমি কার সাথে কথা বলছো জানো তো? মিমি, তুমি? আচ্ছা, হেডকোয়ার্টারে কি হচ্ছে মিমি? অঞ্জন স্যার কি সত্যি? অঞ্জন স্যার এখন কারোর কথা শুনছেন না। উনি হেডকোয়ার্টারেও জানিয়েছেন তুমি আর বিক্রম স্যার মিলে পাকিস্তানের কাছে ড্রাগন ফ্লাই ভাইরাসের কোড বিক্রি করে দিয়েছো। সমীর যেখানে আছো সেখান থেকে পালাও, ওরা তোমার লোকেশন ট্র্যাক করছে। মিমির কথা শেষ হওয়ার আগেই ফোনের লাইন কেটে গেল। সমীর বুঝল ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত। তাকে এখন একাই প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, কিন্তু তার আগে অর্জুনকে বাঁচাতে হবে। এদিকে তিব্বতের ল্যাবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ঝাওলিনের হাতে বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, অর্জুন চেয়ারে বাঁধা। লিনের পেছনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় ব্যক্তি যার হাতে বিক্রমের ল্যাপটপ থেকে চুরি করা সেই লাল পেন ড্রাইভ। তিব্বতের এক টর্চার সেলে ঘরের তাপমাত্রা এখন একেবারে হিমাঙ্কের নিচে। ঝাওলিন অর্জুনের ঘাড়ে শকের যন্ত্রটা ঠেকাতেই সারা শরীর যন্ত্রণায় কুঁকড়ে গেল তৎক্ষণাৎ। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। বলো অর্জুন, দিল্লির কার সাথে তুমি যোগাযোগ রাখছিলে? অঞ্জন সেনগুপ্তা কি তোমার হ্যান্ডলার নাকি অন্য কেউ? তোমাকে আমি বারবার বলেছি বিশ্বাসঘাতকতা আমি একদম পছন্দ করি না, বলেছি কিনা? লিন স্যার, আমি আগেই বলেছি দিল্লির কেউ একজন আপনাদের ধোঁকা দিচ্ছে। ড্রাগন ফ্লাই ভাইরাসটা আমাদেরও ধ্বংস করবে। ওটা একটা ডাবল এজ সোর্ড, এমন অস্ত্র যা ব্যবহারকারীরও ক্ষতি করতে পারে। আমার বিরুদ্ধে আপনাকে কেউ মিথ্যে বলছে স্যার। ওর সাথে আর বেশি কথা খরচ করো না লিন। অর্জুনের আঙুলের ছাপ আর চোখের আইরিস আমাদের স্ক্যান করা হয়ে গেছে। এবার ওর আর কোনো প্রয়োজন নেই। এবার একে ড্যাম করে দাও। লিন যখন তার পিস্তল বের করলেন অর্জুনকে শেষ করার জন্য, ঠিক তখনই ল্যাবের ছাদ চিরে একটা বিকট শব্দ হলো। একদল কমান্ডো দড়ি বেয়ে নামতে শুরু করল। তাদের ইউনিফর্মে কোনো দেশের পতাকা নেই, শুধু একটা নীল রঙের ঈগলের লোগো। মুহূর্তের মধ্যে শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। এরা কারা? এর তো লোক নয়। কমান্ডোদের নেতা অর্জুনের বাঁধন খুলে দিয়ে তাকে টেনে তুলল। লিন এবং তার সৈন্যরা পাল্টা গুলি চালানো শুরু করলো এক লাগাতার। কমান্ডো নেতাটি তার মাস্ক খুলতেই খেয়াল করল যে সে একজন মহিলা। তার তীক্ষ্ণ চোখ আর চোয়াল বলে দিচ্ছিল
মহিলা হলেও এক দুর্ধর্ষ যোদ্ধা সে। মিস্টার অর্জুন, আমার নাম মায়া। আমি সেক্টর 9-এর লোক। যদি বাঁচতে চান আমাদের সাথে চলুন। সেক্টর 9? ভারতের কোনো গোয়েন্দা বিভাগে তো এরকম নাম কিছু নেই। নেই, কারণ এটা একটা শ্যাডো অর্গানাইজেশন, এমন এক গোপন সংস্থা যার অস্তিত্ব সরকারের খাতায় নেই, যারা শুধু তখন কাজ করে যখন আসল সরকারের ভেতরেই শত্রু বসে থাকে বা সরকারের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এখন বেশি কথা বলার সময় নেই, চলুন। ল্যাবের ভেতর গ্রেনেড বিস্ফোরণ আর গুলির লড়াইয়ের মাঝে মায়া অর্জুনকে নিয়ে একটা হেলিকপ্টারে উঠে পড়ল। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে দাঁড়িয়ে রইলেন ঝাউলি। অর্জুন বুঝতে পারল না সে কি এক খাঁচা থেকে বেরিয়ে অন্য খাঁচায় ঢুকলো। তাছাড়া এই সেক্টর 9 আর মায়া এদের ব্যাপারে কিছুই জানে না অর্জুন। হেলিকপ্টারের ভেতর তখন শুধু অর্জুন আর মায়া। মায়া, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কে? আমি তো ঠিক বুঝতে পারছি না। কার হয়ে কাজ করছো তোমরা? এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তোমরা শত্রু না মিত্র সেটাও বুঝতে পারছি না। কোনো কোনো কোড বলো। কালীঘাট হরাইজন। কালীঘাট হরাইজন? এই শব্দটা তো আমি বিক্রম স্যারের ডায়েরিতে দেখেছিলাম। আচ্ছা মায়া, এই শব্দটার মানে কি? কালীঘাট হরাইজন হলো ভারতের সবথেকে গোপন নিউক্লিয়ার মিসাইল প্রজেক্ট। অঞ্জন সেনগুপ্ত ওই প্রজেক্টের সব তথ্য চীনকে দিয়ে দেওয়ার চুক্তি করে ফেলেছেন ইতিমধ্যেই। তার বদলে তিনি চান 26শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীকে সরিয়ে নিজেই ক্ষমতা দখল করতে। কিন্তু অঞ্জন স্যার তো দেশপ্রেমিক মানুষ, তিনি কি সত্যি এই সবের মধ্যে জড়িত? ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় অর্জুন স্যার। সমীর রাঠোরকে ওরা শিলিগুড়িতে ঘেরাও করেছে। আমাদের পরবর্তী মিশন হলো সমীরকে উদ্ধার করা এবং 26শে জানুয়ারির সেই ভাইরাসের সোর্স কোড ধ্বংস করা। হেলিকপ্টারটি যখন মেঘের ওপর দিয়ে শিলিগুড়ির দিকে উড়ছে, তখন দিল্লিতে অঞ্জন সেনগুপ্ত তার ডেস্কে বসে একটি বোতাম টিপলেন। মুহূর্তের মধ্যে রাজপথের মহড়ার জন্য রাখা একটা ড্রোন ইউনিট অ্যাক্টিভেট হয়ে গেল। ড্রোনের ক্যামেরায় ভেসে উঠল সমীরের বর্তমান অবস্থান। স্ক্রিনে দেখা যাচ্ছে সমীর তখন একটি কারো পুরনো ট্রাক চালিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে নামছে। কানে হেডফোন লাগানো অবস্থায় কারো উদ্দেশ্যে অঞ্জন সেনগুপ্ত বললেন, ড্রোন স্ট্রাইক কনফার্ম করো। কোনো সাক্ষী বেঁচে থাকা চলবে না। অপারেশন শতরঞ্জের শেষ চাল এখন আমার হাতে। ড্রোন থেকে মিসাইল লক করা হলো সমীরের ট্রাকের ওপর। ট্রাকের মিরার লেন্সে দেখতে পেল মৃত্যু তার পিছু করছে। 24শে জানুয়ারি সন্ধে 6টা। পাহাড়ের কোলে অন্ধকার নেমে এসেছে। শিলিগুড়ির পাহাড়তলির রাস্তা দিয়ে সমীরের ট্রাকটা যখন তীব্র গতিতে নামছে, আকাশের বুক চিরে নেমে এলো এক যান্ত্রিক শকুনের মতো ঘাতক ড্রোন। অঞ্জন সেনগুপ্তর পাঠানো সেই ড্রোন থেকে লেজার গাইডেড মিসাইল এখন সমীরের ট্রাকের ওপর লকড। ট্রাকের উইন্ডশিল্ড দিয়েও দেখতে পাচ্ছে লাল বিন্দুর মতো সেই লেজার টার্গেট। সমীর স্টিয়ারিং ঘোরাচ্ছে মরিয়া হয়ে। মিমিকে ফোন লাগিয়ে ব্লুটুথ স্পিকারে কথা বলার চেষ্টা করল সমীর। হ্যালো মিমি, মিমি যদি শুনতে পাও আমি বিপদে আছি, এই ড্রোনটার কন্ট্রোল হ্যাক করো প্লিজ। ওরা হয়তো আমার গাড়িতে বিস্ফোরণ ঘটাতে পারে। হ্যালো মিমি, তুমি শুনতে পাচ্ছ? অপর প্রান্ত থেকে মিমির কোনো কথা শোনা না গেলেও ঠিক সেই মুহূর্তে ট্রাকের ছাদের উপর বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ল। সমীর ভাবল হয়তো মিসাইল লেগেছে, কিন্তু না। ওপর থেকে দড়ি বেয়ে ট্রাকের উইন্ডশিল্ডের সামনে ঝুলে পড়ল অর্জুন। ট্রাকের জানালার কাঁচের সামনে ঝুলতে ঝুলতেই অর্জুন চিৎকার করে বলতে লাগলো, ব্রেক কষবেন না স্যার, সোজা চালিয়ে যান। আমি ড্রোনটার সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছি। অর্জুনের হাতে একটা ছোট ডিভাইস, যেটাকে বলা হয় পোর্টেবল ইলেকট্রোম্যাগনেটিক পালস। বোতাম টিপতেই একটা অদৃশ্য তরঙ্গ ড্রোনের দিকে ধেয়ে গেল। ড্রোনটির সেন্সার মুহূর্তের জন্য বিকল হয়ে ট্রাকের থেকে সরে গেল অনেকটা দূরে। তারপর মিসাইল বোমটি ট্রাকের ঠিক 10 ফুট দূরে পাহাড়ের গায়ে আছড়ে পড়তেই এক বিশাল বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। বিস্ফোরণের ধোঁয়ার মধ্যে ট্রাকটি থেমে গেল এক জায়গায়। কিছুক্ষণের মধ্যেই মায়ার হেলিকপ্টারটিও পাশের একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করল। অর্জুন আর সমীর দুজনেই তখন মুখোমুখি দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে সমীর পিস্তল বের করে অর্জুনের দিকে তাক করল। তারপর ঝাঁঝালো গলায় বলল,
তুমি তো চীনের ল্যাবে ছিলে। আর এরা কারা? মায়া কি তোমার সঙ্গে আছে? শান্ত হন, শান্ত হন সমীর স্যার। আমি অর্জুন, আপনার শত্রু নই। হ্যাঁ, চীনে লাইভে ছিলাম, কিন্তু আমি ভারতের শত্রু নই। আর এরা সেক্টর 9, ভারতের একটা অফ দ্য রেকর্ড ইউনিট। আপনি যার অর্ডারে আমাকে মারতে যাচ্ছিলেন, সেই অঞ্জন সেনগুপ্তই এখন আমাদের আসল শত্রু। মায়া ততক্ষণে হেলিকপ্টার থেকে নেমে এসেছে। তারপর হাঁপাতে হাঁপাতে উচ্চস্বরে বলল, স্যার, আপনারা কেউ একদম সময় নষ্ট করবেন না। অর্জুন স্যার আর সুমি স্যার, আপনাদের দুজনকে মারার জন্য কিন্তু অঞ্জন সেনগুপ্তই ড্রোনটা পাঠিয়েছেন। তার মানে তিনি কিন্তু খুব ভালোভাবেই আমাদের লোকেশন জানেন। আমাদের এখনই সেফ হাউস 3-তে যেতে হবে। আমরা যত বেশি খোলা জায়গায় থাকবো, ততই কিন্তু আমাদের জন্য বিপদ বেশি ছাড়া কম নয়। সমীর স্যার, বিক্রম চ্যাটার্জি সেই পেনড্রাইভটা কোথায়? মায়ার কথা শুনে অবাক হলো সমীর। তার দিকে সন্দেহজনক দৃষ্টি ফেলে অবাক গলায় বলল, পেনড্রাইভ? বিক্রম স্যারের পেনড্রাইভটা তো খুনি নিয়ে গেছে। আমার কাছে শুধু একটা চিরকুট। আর কিন্তু আপনারা কারা সেটা না জানলে আমি কিন্তু এক পাও নড়বো না এখান থেকে। আর বেশি কিছু বলবোও না। আমরা দেশপ্রেমী সৈনিক। সমীর স্যার, এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো পরিচয় এটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। আর আপনাকে সম্পূর্ণ বিস্তারে বর্ণনা দেওয়ার মতো বিন্দুমাত্র সময় নেই আমাদের কাছে। হ্যাঁ, আমি জানি আপনি ডিপার্টমেন্টের বিরুদ্ধে যেতে পারবেন না, কিন্তু আমি এটাও জানি যে আপনি হলেন একজন প্রকৃত দেশপ্রেম। এই ভারতবর্ষ যদি বিপদে থাকে, আপনি নিজের প্রাণের তোয়াক্কা না করেও অপরাধীদের খুঁজে বার করবেন। কিন্তু এই মুহূর্তে ডিপার্টমেন্টের ভেতরেই পছন্দ ধরেছে। আমাদের সরকারই যদি আমাদের দেশের বিরোধিতা করে, তাহলে তো অন্য কোনো উপায় আমাদের অবলম্বন করতেই হবে স্যার। এই মুহূর্তে রয়ের ভেতর যে পছন্দ ধরেছে, সেটা পরিষ্কার করার জন্যই আমাদের জন্ম। আর বিক্রম চ্যাটার্জি আমাদেরই একজন সোর্স ছিলেন। তাই প্লিজ স্যার, বিক্রম স্যারের কাছে আপনার সম্বন্ধে শুনেছি, আর সেই জন্যই আমরা চাই আপনাকে প্রাণে বাঁচাতে। আর আপনি যদি তবুও আমাদের সাথে না যেতে চান, বাধ্যতামূলক আপনাকে জোর করে নিতে হবে। মায়ার কথাগুলো শোনা মাত্রই সমীর আর কোনো উত্তর করল না। বাধ্য হয়ে হেলিকপ্টারে উঠল সে। কিন্তু তার মনের ভেতর খটকা কাটছে না কিছুতেই। অর্জুন আর মায়া কি সত্যিই বন্ধু, নাকি চীনের এমএসএস আর ভারতের এই সেক্টর 9 মিলে কোনো নতুন নাটক সাজিয়েছে? এদিকে দিল্লিতে রয়ের কন্ট্রোল রুমে অঞ্জন সেনগুপ্ত স্ক্রিনে সিগন্যাল লস্ট দেখে নিজের ফোনের একটা এনক্রিপ্টেড অ্যাপ খুললেন। সেখানে একটা চ্যাট উইন্ডোতে মেসেজ এলো, টার্গেট মিসড, প্রসিড টু প্ল্যান বি। অঞ্জন সেনগুপ্ত মেসেজটা দেখে ডিলিট করে দিলেন। ঠিক তখনই ঘরে ঢুকলো মিমি চক্রবর্তী। স্যার, সমীর স্যারের ওপর আপনি হামলা চালিয়েছিলেন, তাই না? আশা করি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন স্যার। বলুন, সমীর স্যারের ওপর হামলা চালানোর পেছনে আপনি আছেন, তাই তো? আচমকা নিজের কেবিনে ঢুকে মিমি চক্রবর্তীর এমন প্রশ্ন শুনে রীতিমতন ঘাবড়ে গেলেন অঞ্জন সেনগুপ্ত। প্রথমে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তারপরে বললেন, হ্যাঁ, আমি করেছি। অর্জুন আর সমীর এই দুজনকেই শেষ করে দেওয়ার পেছনে আমারই হাত রয়েছে। আর কোনো প্রশ্ন? কিন্তু কেন স্যার? ওরা দুজনেই তো আমাদের দেশের সৈনিক। এই দেশের সুরক্ষার জন্য ওরা নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। তাহলে আপনি কেন এসব করছেন? অর্জুন স্যার রীতিমতো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে 2 বছর ধরে তিব্বতে রয়েছেন। সেসব কিছু এমনি এমনি? আমি জানি মিমি, সমীর আর অর্জুন কেমন মানুষ আমি খুব ভালো করেই জানি। দেশের জন্য কি করেছে সেটাও জানি। তবে এই মুহূর্তে সমীর দেশ বিদ্রোহীদের সাথে হাত মিলিয়েছে। কি বলছেন স্যার? আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা মিমি, তুমি কি জানো এই অপারেশন শতরঞ্জ আসলে কি? না স্যার, শুধু জানি এটা একটা কোড নেম। যাই হোক, সমীর আর অর্জুনের ওপর যেটা হয়েছে সেটা কোনো হামলা হয়নি মিমি। এটা হলো ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার লড়াই। সমীর আর অর্জুন মিলে চায়নার কাছে আমাদের কালীঘাট হরাইজন প্রজেক্ট কোড বিক্রি করে দিয়েছে। আমি শুধু তাদের থামাতে চাইছি, ব্যাস। তবে তাদের এখন কি অবস্থা তুমি জানো? সমীর রাঠোরের ট্রাকটা ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু থার্মাল ইমেজিং এর মাধ্যমে শরীরের তাপমাত্রা দেখে বোঝা যাচ্ছে 3 জন লোক সেখান থেকে হেলিকপ্টারে পালিয়েছে। আচ্ছা বেশ, তুমি এখন আসতে পারো। অঞ্জন সেনগুপ্তের কথাগুলো শোনা মাত্রই
মাথাটা ঝিমঝিম করে উঠল মিমির। কার কথা বিশ্বাস করবে সে? ডিরেক্টর অঞ্জন সেনগুপ্ত নাকি তার বন্ধু সমীর? আর কোনো কথা না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল মিমি। তারপর নিজের ডেস্কের নিচে লুকিয়ে রাখা একটা ছোট ট্রান্সমিটার অন করল ও। অন্যদিকে পাহাড়ের নিচে একটা পুরনো বাংকারেই হল সেক্টর 9-এর গোপন আস্তানা। চারিদিকে বিভিন্ন জায়গার ম্যাপ আর অস্ত্রশস্ত্র। সমীর, অর্জুন আর মায়া টেবিলের চারিদিকে বসে রয়েছে। তাদের সকলের মুখ চোখে তখন থমথমে ভাব। বিক্রম চ্যাটার্জির ঘর থেকে পাওয়া সেই ডায়েরিটা বাকি দুজনের সামনে মেলে ধরল সমীর। ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে নিয়ে অর্জুন বলল, বিক্রম স্যার এই ডায়েরিতে একটা আইপি অ্যাড্রেস লিখে গেছেন, তবে দেখে মনে হচ্ছে এটা আমাদের কোনো মেইন ফ্রেম সার্ভারের নয়, হতে পারে এটা একটা স্যাটেলাইটের আইপি। স্যাটেলাইট? তার মানে ড্র্যাগন ফ্লাই ভাইরাসটা ইন্টারনেট দিয়ে নয়, স্যাটেলাইট দিয়ে ছড়ানো হবে। ঠিক তাই। 26শে জানুয়ারি যখন প্রধানমন্ত্রী তেরঙ্গা পতাকা তুলবেন, ঠিক তখন স্যাটেলাইট থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠানো হবে। এতে ভারতের সব ইলেকট্রনিক সিস্টেম ফ্রিজ হয়ে যাবে, আর সেই সুযোগে পাকিস্তানের ব্ল্যাক ক্যাট টিম লালকেল্লায় হামলা করবে। আর এই অপারেশনের নাম হলো অপারেশন শতরঞ্জ। কিন্তু মায়া, এই ভাইরাসটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু একটা মাস্টার কি লাগে, ওটা কার কাছে? ওটাই তো রহস্য স্যার। বিক্রম চ্যাটার্জি ওই মাস্টার কিটা চুরি করেছিলেন, আর সেই কারণেই তাকে মরতে হয়েছে। আমার কাছে একটা সিসিটিভি ফুটেজের ভিডিও আছে, খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবু যদি এর থেকে কিছু অনুমান করা যায়। কথাটা বলেই মায়া তার ট্যাবলেটটা সমীর ও অর্জুনের সামনে মেলে ধরল। ভিডিওটি দেখতে দেখতে জুম করল অর্জুন। এই যে এটা দেখো, খুনি যখন ঘর থেকে বেরোচ্ছিল তার কবজিতে একটা ট্যাটু দেখা যাচ্ছে। যদিও খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে অনুমান করা যায়। আচ্ছা, এটা কি কোনো বিশেষ চিহ্ন? এটা তো রয়ের কোনো লোগো নয়। এরকম চিহ্ন তো আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এর আগে কোনো একটা মিশনে আমি এরকম একটা লোগো দেখেছিলাম কারো হাতে। সম্ভবত এটা একটা গ্রিক চিহ্ন। হ্যাঁ, কি যেন নাম, কি ইয়েস, মনে পড়েছে ওমেগা। এটা ওমেগার লোগো। ওমেগা শব্দটা দুজনেই একসাথে বলার পর সমীর আর অর্জুন একে অপরের দিকে তাকালো। ভারতের কোনো গোয়েন্দা নথিতে ওমেগার উল্লেখ নেই, তবে কি ষড়যন্ত্রের পেছনে তৃতীয় কোনো দেশ আছে? রাশিয়া নাকি আমেরিকা, নাকি খোদ ভারতের ভেতরেই কোনো বিশ্বাসঘাতক কাজ করছে? হঠাৎই বাংকারের দরজায় সজোরে আঘাত পড়ল, আর বাইরে থেকে শোনা গেল একটা গম্ভীর চাপা কণ্ঠস্বর। 24শে জানুয়ারি রাত 9টা। বাংকারের ভারী লোহার দরজায় আছড়ে পড়ছে একের পর এক আঘাত। অর্জুন মেহরা লক্ষ্য করল মায়ার চুপচাপ শান্ত ভঙ্গিমা। তার হাতের পিস্তল দরজার দিকে তাক করা থাকলেও কেমন যেন রহস্যজনক দেখাচ্ছিল মায়াকে। ঠিক তখনই সমীর দেওয়ালের দিকে ঘেঁষে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পজিশন নিল। বাংকারের ভেতরে লাল আলোর সাইরেন ঘুরছে তখন, যা পরিবেশকে আরও ভয়ঙ্কর থেকে সন্দেহজনক করে দিয়েছে। সেক্টর 9-এর বাংকারের দরজার লকটা ইলেকট্রনিক বিস্ফোরণে উড়ে গেল আচমকা। ধোঁয়ায় ভরে গেল চারপাশ। ভেতরে ঢুকল 4 জন কমান্ডো, যাদের ইউনিফর্মে সেই রহস্যময় ওমেগা চিহ্ন। ফায়ার! কিন্তু এই কমান্ড কাদের দেওয়া হয়েছিল সেটা বোঝা যাচ্ছিল না। নিমেষের মধ্যেই শুরু হয়ে গেল গুলির লড়াই। কিন্তু অদ্ভুত ব্যাপার, অর্জুন দেখল মায়ার কোনো গুলি শত্রুপক্ষের শরীরে লাগছে না। তবে সমীর নিজের লড়াই চালিয়ে যেতে লাগলো, আর ঠিক তখনই তার পিস্তলের একটা গুলি সেই ওমেগা কমান্ডারদের একজনের শরীরে গিয়ে লাগতেই মেঝেতে লুটিয়ে পড়ল সে। অর্জুন, পেছনের এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোনোর চেষ্টা করো, আমি কভার দিচ্ছি। 1 মিনিট স্যার, আমি এদের বডি ক্যামেরা হ্যাক করার চেষ্টা করছি। আমাদের দেখা দরকার যে এদের হ্যান্ডেলারটাকে। আপনি শুধু এই দিকটা সামলান, আমি ওদের কম্পিউটারে আসল মাস্টার মাইন্ডকে খুঁজে বের করছি। জাস্ট কয়েকটা সেকেন্ড। অর্জুন যখন ডেটা ট্রান্সফার করছেন, তখনই মায়া হঠাৎ সমীরের দিকে ঘুরে দাঁড়ালো। তার পিস্তল এখন সমীরের বুকের দিকে তাক করা। সমীর, ডায়েরিটা আমাকে দাও। ওটা আমাকে না দিলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। মায়া, এক মুহূর্তের মধ্যে তোমার কথার ধরনের এত পরিবর্তন, তাহলে তুমিও কি ওমেগার অংশ?
সেক্টর 9-এর বিষয়টা তাহলে পুরোটাই একটা স্ক্যাম। সেক্টর 9-এর বিষয়টা স্ক্যাম নয়, কিন্তু এই যুদ্ধে কোনো পক্ষই ধোয়া তুলসী পাতা নয়। অঞ্জন সেনগুপ্ত একজন অযোগ্য, লোভী আর ভণ্ড অফিসার। ওনার মধ্যে বিন্দুমাত্র দেশভক্তি নেই। আর তোমরা বুদ্ধি দিয়ে কাজ করার থেকে বেশি আবেগ দিয়ে কাজ করো। আর এরকম মিশনে আবেগপ্রবণ মানুষদের কোনো জায়গা নেই। ঠিক সেই মুহূর্তেই অর্জুনের ল্যাপটপে একটা ছবি ফুটে উঠল। ওমেগার মেম্বারদের হ্যান্ডেলার হিসেবে স্ক্রিনে যার মুখ দেখা গেল, তাকে দেখে অর্জুন স্তম্ভিত। কাঁপা কাঁপা গলায় সমীরের উদ্দেশ্যে বলল, স্যার স্যার, আমরা মনে হচ্ছে কোনো একটা বড় ট্যাপে ফেসে গেছি। কাকে বিশ্বাস করবো এই মুহূর্তে জানি না। আপনি একবার স্ক্রিনে দেখুন স্যার। মায়াকে এক ঝটকায় সরিয়ে দিয়ে দৌড়ে গেল সমীর। ততক্ষণে ওমেগার সমস্ত কমান্ডাররা বন্দুক গুছিয়ে দাঁড়িয়ে আছে সমীর আর অর্জুনের দিকে। তারা সম্ভবত পরবর্তী কমান্ডের অপেক্ষা করছিল। তবে সমীর বা অর্জুন কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। স্ক্রিনের দিকে তাকিয়ে রীতিমতন অবাক হয়ে গেল সমীর নিজেও। স্ক্রিনে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে, কিন্তু এই মুহূর্তে সে দিল্লির কন্ট্রোল রুমে নেই। তার পেছনে কোনো এক অচেনা জায়গা, সম্ভবত কোনো অত্যাধুনিক ল্যাবরেটরি হবে। সমীর আর অর্জুন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। তার পেছনে মায়া আর ওমেগার কমান্ডাররা। মিমি চক্রবর্তী তার চশমাটা টেবিলের উপরে রাখল। তার চোখে মুখে এখন সেই নম্রভদ্র মেয়েটির ছাপ আর নেই। তার সামনে চেয়ারে বসে আছেন অঞ্জন সেনগুপ্ত, কিন্তু তার হাত হ্যান্ডকাফ দিয়ে আর দুই পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধা। মিমি, মিমি, তুমি এটা কেন করছো? আমি তোমাকে নিজের মেয়ের মতো বিশ্বাস করতাম। তার মানে আমার সাথে টেলিফোনে যে অজ্ঞাত ব্যক্তি যোগাযোগ করত, সে আসলে তুমি? ইয়েস মিস্টার অঞ্জন সেনগুপ্ত। কিন্তু সেই কণ্ঠস্বর তো আমার চেনা অন্যরকম ছিল। আমি এত বড় একটা মিশন চালাচ্ছি, আর এইটুকু পলিসি ক্রিয়েট করতে পারবো না? কিন্তু কিন্তু আমার অপরাধটা কি মিমি? আমি তো তোমার কথা মতনই কাজ করছিলাম। হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার থেকে সবকিছু আড়াল করব। সত্যি সত্যি আমি খুব বোকা। আমি বুঝতে পারিনি তোমার ওই ভালো মানুষের আড়ালে কত বড় চক্রান্ত লুকিয়ে আছে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মিমি। বিশ্বাস হলো গোয়েন্দাগিরির সব থেকে দুর্বল দিক স্যার। আপনি ভাবছেন মাস্টার অফ দ্য গেম বোধহয় আপনি নিজে, কিন্তু আপনি ছিলেন শুধুই একটা মহড়া, আমার হাতের তুরুপের তাস। বিক্রম চ্যাটার্জি কালীঘাট হরাইজনের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেটা দিয়েই ভারতের মিসাইল সিস্টেমের নিয়ন্ত্রণে নিয়ে আসবো আমি। আর ভারতের সিস্টেমের সমস্ত ক্ষমতা চীন বা পাকিস্তানের নয়, সমস্ত ক্ষমতা থাকবে ওমেগার হাতে, অর্থাৎ আমার হাতের মুঠোয়। ওমেগা? ওমেগা কি? কারা এরা? ওমেগা হলো একদল অতি বুদ্ধিমান টেকনোক্র্যাট। আমরা বিশ্বাস করি যে দেশ চালায় অত্যাধুনিক সমস্ত রকমের প্রযুক্তি। কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে একটা দেশকে সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। আর আমরা মনে করি সমস্ত রাজনৈতিক নেতারা বুঝি উন্নয়নের পেছনে, কিন্তু সেটা সবচেয়ে ভুল ধারণা। যাই হোক, সমীর আর অর্জুনকে এবার মরতে হবে, কারণ ওরা লজিক বম্বের আসল কোডটা জেনে ফেলেছে। ভিডিও ফুটেজটা বন্ধ করল অর্জুন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মায়ার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সমীর। ল্যাপটপ হাতে নিয়ে মায়ার দিকে এগিয়ে গেল অর্জুন। তারপরে বলল, মায়া, তুমি যার হয়ে কাজ করছো সেই মিমি কিন্তু কাউকেই জ্যান্ত রাখবে না। ও জাস্ট নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল তৈরি করে যাচ্ছে। ও তোমাকে, আমাকে, এমনকি অঞ্জন স্যারকে, এদের সবাইকে শুধু ব্যবহার করেছে। তুমি কি ভেবেছ মিমের কথা শুনলে পরে ও তোমায় ছেড়ে দেবে? নিজের কার্যসিদ্ধি করার পর ও তোমাকেও শেষ করে দেবে। সেক্টর 9ও ওর নিশানায় আছে। অর্জুন একদম ঠিক কথা বলেছে মায়া। আমি জানি না তুমি কে বা কোথা থেকে এসেছো আর কি বা তোমার উদ্দেশ্য, তবে আমাকে আর অর্জুনকে যখন বাঁচিয়েছো তখন নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ভালো মানসিকতা আছে। তুমি এতদিন মিমির কথা শুনছিলে, ঠিক আছে,
আমরা তো মিমিকে চিনতে ভুল করেছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, মিমির যে রূপটা আমরা এই মুহূর্তে দেখলাম, তারপর আর ওকে বিশ্বাস করা কিন্তু তোমার ভুল সিদ্ধান্ত হবে। আর তোমার ওমেগা আর সেক্টর 9 যে পরিকল্পনা নিয়ে তৈরি করছো, সেটা কার্যসিদ্ধি করতে হলে মিমিকে তোমার ছাড়তে হবে। কিন্তু আমি 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 বিশ্বাসঘাতকতা করতে পারবো না। মায়া কথাটা বলতে বলতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ল, আর ঠিক সুযোগ বুঝে মায়ার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েই হাতটা মুড়িয়ে ধরল পেছন দিকে। ওর হাত থেকে পিস্তলটা নিয়ে মাথায় ঠেকালো সমীর। যন্ত্রণায় ছটফট করতে লাগলো মায়া। এই দুনিয়ায় কাউকেই বিশ্বাস করতে নেই মায়া। তোমাকে একটা কথা বলি মায়া, বিক্রম স্যারের শরীরে বিষ পাওয়া গেছে। আমি এতদিন সন্ধান করেছিলাম সেই বিষটা বিক্রম স্যারের শরীরে কে দিল। ওই বিষ কোনোভাবে শরীরে যাওয়ার কারণেই বিক্রম ছাড়া শরীরটা দুর্বল হয়ে পড়ছিল, আর সেই বিষ প্রায় অনেকদিন ধরেই স্লো পয়জন হিসেবে দেওয়া হচ্ছিল। এখন বুঝতে পারছি মিমি বিক্রম স্যারকে বিষ খাইয়ে দুর্বল করেছিল যাতে খুনি সহজে ঢুকতে পারে। আচ্ছা অর্জুন, তুমি একবার দেখো মিমির আইপি ট্র্যাক করা যাচ্ছে কিনা। হ্যাঁ, করা যাচ্ছে। ও এখন দিল্লিতেই আছে, কিন্তু কিন্তু আর এর হেডকোয়ার্টারে নয়, ও আছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে, আর এর একটা পুরনো সার্ভার রুমে। ওখান থেকেই ও পুরো দেশের স্যাটেলাইট নেটওয়ার্ক কন্ট্রোল করছে। মায়ার কপালে পিস্তল ঠেকাতেই ওর ওমেগা কমান্ডাররাও সমীর আর অর্জুনের দিকে পিস্তল তাক করল, কিন্তু তাদের লিডারের কপালে তখন সমীর আর অর্জুন পিস্তল ঢুকিয়ে রেখেছে। তাদেরকে কাবু করার কিছু নেই। এরপর মায়া আর ওর কমান্ডারদেরকে বেঁধে রেখেই বাংকার থেকে বেরিয়ে এলো, কিন্তু বাংকারের বাইরে পা রাখতেই তারা দেখল আকাশ তামাটে রং ধারণ করেছে। হাতঘড়িটা আরেকবার দেখে নিল সমীর। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসতে আর মাত্র 36 ঘন্টা বাকি। আচ্ছা অর্জুন, কোনোভাবে কি মিমির সার্ভারের হ্যাকিং আটকানো যায়? হ্যাঁ, আটকানো যাবে, কিন্তু তার জন্য কিছু একটা ভাবতে হবে। আচ্ছা, বিক্রম স্যার এত কিছু যখন জানতেন, তাহলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো উপায় তো বের করে রেখেছেন। বিক্রম স্যারের ঘরে কি এমন কিছু পাওয়া যায়নি? হ্যাঁ, একটা জিনিস আছে। এটা চিরকুট পেয়েছিলাম। চিরকুটে লেখা আছে কোড 21, কিন্তু এটার মানে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারিনি। এই যে দেখো, পকেটেই আছে আমার। পকেট থেকে চিরকুটটা বের করে দেখালো সমীর। কোড 21। আচ্ছা, বিক্রম স্যারের কোনো লকার ছিল নাকি? হতে পারে এটা লকারের নাম্বার, যেটার হয়তো সবাই জানে না। লকার 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 এমন কিছু একটা ভাবো যেখানে লকার থাকে। বিক্রম স্যার এমন কোথায় কোথায় যেতেন, তোমাদের যদি জানা থাকে তাহলে সুবিধা হবে অনেকটা। হ্যাঁ, মনে পড়েছে, সুইমিং পুল। শিলিগুড়িতে একটা ওয়াটার পার্ক রয়েছে। আমি এতদূর জানি যে বিক্রম স্যার মাঝে মাঝে সেখানেই যেতেন, আর ওখানে কিন্তু লকার আছে। আই থিঙ্ক ওখানে কিছু পাওয়া গেলেও যেতে পারে। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি আমাদের বেরোতে হবে। অর্জুন আর সমীর সেখান থেকে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে রাস্তায় এসে উঠে দাঁড়ালো ওরা। তারপর কোনোভাবে বাসে চেপে সোজা শিলিগুড়ি ওয়াটার পার্কের সামনে গিয়ে দাঁড়ালো। রিসেপশনে কথাবার্তা বলার পর অর্জুন আর সমীর জানতে পারল যে বিক্রম স্যার প্রতি রবিবার করে এই ওয়াটার পার্কে আসতেন, আর ঠিক 21 নম্বর লকারটাই তিনি ব্যবহার করতেন সব সময়ের জন্য। লকারের সামনে গিয়ে অর্জুন আর সমীর দাঁড়ালেও সমস্যা দাঁড়ালো পাসওয়ার্ডে। পাসওয়ার্ড কি হবে ভাবতে ভাবতেই হঠাৎ সমীরের মাথায় খেলে গেল একটা আইডিয়া। দাঁড়াও, ডায়েরির পাতার মধ্যে একটা ইংরেজি শব্দ লেখা আছে, কালীঘাট হরাইজন। এটা দিয়ে দেখব? একদম, আগে এটা দিয়ে দেখে দিই। আমার তো মনে হয় এটা এইখানে না হলেও কোনো না কোনো একটা পাসওয়ার্ড তো অবশ্যই। লকার খোলার জন্য পাসওয়ার্ডের অপশান ডায়েরি দেখে কালীঘাট হরাইজন লিখতেই সঙ্গে সঙ্গে খুলে গেল লকারটা। ভেতরে অনেক কাগজপত্র রয়েছে। সমস্ত কাগজপত্র বের করার পর একটা ছোট বাক্স পেল। খুলতে দেখতে পেল পেন ড্রাইভের মতন একটা ছোট চিপ রয়েছে। চিপটা হাতে নিয়েই অর্জুন বলল, এই তো পেয়ে গেছি সমীর স্যার। চিপটার মধ্যে লেখা আছে 0 ডে। বিক্রম স্যার অনেক আগে থেকে মিমির সম্বন্ধে জেনে গিয়েছিলেন, সেই জন্যই হয়তো তিনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার জন্য। এই চিপটার নাম হচ্ছে 0 ডে। এটা এমন এক অস্ত্র যা দিয়ে কোনো হ্যাকিং রুখে দেওয়া সম্ভব, কিন্তু এটা ব্যবহার করতে হলে আমাদের মিমির সার্ভারের ফিজিক্যাল অ্যাক্সেস চাই।
তবে আমাদের এখন সরাসরি দিল্লির সেই গোপন সার্ভার রুমের সন্ধান করতে হবে। এই সম্পূর্ণ মিশন শুরু থেকে আমরা মিমিকে বিশ্বাস করে যাচ্ছিলাম, তবে এবার এমনভাবে কাজ করতে হবে যেন ও ঘুণাক্ষরেও টের না পায়। অ্যাবসলিউটলি রাইট স্যার। তবে এই সব কিছুর পেছনে যে মিমি একা নয় সেটা স্পষ্ট। ওর পেছনে নিশ্চয়ই কোনো বড় ইনভেস্টর রয়েছে, কোনো দেশ বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি। এরপর হেডকোয়ার্টারে টেলিফোন করে গাড়ির ব্যবস্থা করল অর্জুন আর সমীর। ওদের গাড়ি যখন দিল্লির পথে ধেয়ে যাচ্ছে, তখন অন্যদিকে মিমির ল্যাপটপের স্ক্রিনে একটি মেসেজ এলো। প্রেরকের নাম নেই। মেসেজে লেখা, ক্লিন আপ দ্য লুজ এন্ডস, দ্য মাস্টার ইজ ওয়াচিং। মেসেজটা দেখা মাত্রই মিমি একটা বড় নিঃশ্বাস নিল। চোখে মুখে এখন খুবই শান্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল ওর। তারপর ল্যাপটপে একটা বাটন প্রেস করল, অ্যাক্টিভেট স্লিপার সেলস। আর তৎক্ষণাৎ দিল্লির রাজপথে যেখানে প্যারেডের প্রস্তুতি চলছে, সেখানে তেরঙা পতাকার আদলে তৈরি ড্রোনগুলোর ভেতরে নিঃশব্দে জেগে উঠল এক ভয়ঙ্কর মারণাস্ত্র। 25শে জানুয়ারি, হাতে আর মাত্র 24 ঘন্টা। দিল্লির আকাশ এখন কুয়াশার বদলে এক রহস্যময় ধূসর চাদরে ঢাকা। সমীর এবং অর্জুন যখন একটি সাধারণ ট্যাক্সি করে এনআইসি ভবনের দিকে এগোচ্ছে, তারা দেখতে পেল রাজপথ জুড়ে কড়া নিরাপত্তা। কিন্তু তারা দুজনেই জানে কোনো মানুষের পক্ষে এই ডিজিটাল ভাইরাস আটকানো সম্ভব নয় এই মুহূর্তে। এনআইসি ভবনের পেছনে সমীর আর অর্জুন একটি ছোট হোটেলের জানলা দিয়ে ভবনের ছাদের উপরে নজর রেখেছে। অর্জুনের সামনে একটি ফ্রিকোয়েন্সি ইন্টারসেপ্টার যন্ত্র। সমীর স্যার, এটা একটা এয়ার গ্যাপড, যে সিস্টেমটা ও ব্যবহার করছে, যেটা ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই। আর সেই জন্য মিমিকে আমরা সহজভাবে ট্র্যাক করতে পারছি না। আর তাই ও ডিজিটাল ভাইরাসের সার্ভার থেকে বাইরে থেকে হ্যাক করা অসম্ভব। আমাদের ভেতরে ঢুকতেই হবে স্যার। আমাদেরকে মিমির সার্ভারে ঢুকে তবেই ওটাকে ক্র্যাশ করতে হবে। ভেতরে ঢোকা মানেই বুঝতে পারছো অর্জুন, ভেতরেও ঠিক কীরকম ব্যবস্থা করে রেখেছে আমরা জানি না। হয়তো ওর পর্যন্ত আমরা পৌঁছতেই পারলাম না, তার আগেই হয়তো আমরা শেষ হয়ে যাব। প্রাণের ভয় করি না, কিন্তু যে মিশনে নেমেছো সেটা সম্পূর্ণ করতে না পারলে আক্ষেপ রয়ে যাবে। কিন্তু একটা জিনিস মিলাতে পারছি না অর্জুন, মিমি এত টাকা আর অস্ত্র পেল কোত্থেকে? ওমেগা যদি শুধু টেকনোক্র্যাটদের দল হয়, তবে তাদের একজন ফিল্ড মাস্টার থাকা দরকার। স্যার, মিমির সার্ভার থেকে একটা সিগন্যাল বাইরে যাচ্ছে। এটা করাচি বা বেজিং নয়, এটা দিল্লিরই কোনো একটা ভিআইপি জোন থেকে আসছে। লতিচুড আর লঙ্গিচুড বলছে এটা কোনো একটা মন্ত্রীর বাসভবনের খুব কাছে। ঠিক তখনই সমীরের ফোনের ভাইব্রেশন হলো। একটা অচেনা নাম্বার থেকে ভিডিও কল। সমীর কলটা ধরতেই স্ক্রিনে ফুটে উঠল মিমির মুখ। কিন্তু তার পেছনে যা দেখা গেল, তাতে সমীরের পায়ের তলার মাটি সরে গেল। মিমি একটা কাঁচের ঘরের ভেতরে দাঁড়িয়ে। তার ঠিক পেছনে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছেন সমীরের একমাত্র ছোট বোন রিয়া। রিয়ার মুখে টেপ মারা, যন্ত্রণায় ছটফট করছে ও। কেমন আছো সমীর? এই তোমার বোন কিন্তু খুব ভালো লুচি বানায় গো। আমি আসবো শুনে আমার জন্য কত আয়োজন করেছে জানো, আর পেট ভরে যত্ন করে বেশ খাওয়ালো আমায়। মিমি, রিয়াকে এর মধ্যে টানবে না, ও কিচ্ছু জানে না। আমাদের মিশনের মধ্যে তুমি আমার ফ্যামিলি মেম্বারকে এভাবে জড়াতে পারো না মিমি। ও জানে না, কিন্তু তুমি তো জানো। বিক্রম চ্যাটার্জি যে চিপটা তোমাকে দিয়ে গেছেন, ওটা নিয়ে 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়া গেটের কাছে আসবে, একা। যদি পুলিশ বা অর্জুনকে সাথে নাও, তবে রিয়ার এই ভিডিও কলটাই হবে তোমার বোনের শেষ স্মৃতি। কারণ এরপরে তুমি তোমার বোনের মৃতদেহটাও খুঁজে পাবে কিনা। কলটা কেটে গেল। সমীর রাগে মেজাজ হারিয়ে দেওয়ালে একটা জোরে ঘুষি মারল। অর্জুন পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। ওর এই মানসিক অবস্থা দেখে সমীরের কাঁধে হাত রাখল অর্জুন। এটা একটা সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল স্যার। ও চায় আপনাকে আইসোলেট করতে। আপনি একা গেলে ও আপনাকে আর রিয়াকে দুজনকেই শেষ করে দেবে। আমি জানি, কিন্তু আমার কাছে কোনো রাস্তা নেই অর্জুন। বিক্রম স্যার আমাকে একটা কথা বলেছিলেন, ব্যক্তিগত আবেগের চেয়ে দেশ বড়। কিন্তু আমি আজ নিজের বোনের জীবন বাজি রাখতে পারছি না। বাজি রাখতে হবে না। মিমি ভাবছে ও আপনাকে একা ডাকছে, কিন্তু ও জানে না যে বিক্রম স্যারের সেই চিপে
আমি একটা পয়জন পিল, এমন কোড যা সিস্টেমের ভেতরে গিয়ে নিজেকে ধ্বংস করে দেয়, সেটা ইনজেক্ট করে দিয়েছি। আপনি ওটা ওকে দেবেন, আর আমি সেই ফাঁকে এনআইসি ভবনে ঢুকে রিয়াল লোকেশন ট্র্যাক করব। অর্জুনের পরামর্শ শোনার পর তারা দুজনে আর এক মুহূর্ত দেরি করল না। পরিকল্পনা অনুযায়ী সমীর ইন্ডিয়া গেটের দিকে রওনা হলো, আর অর্জুন একটা ব্লুটুথ ইয়ারপিস লাগিয়ে এনআইসি ভবনের ড্রেনেজ পাইপ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। কিন্তু অর্জুন এখনও জানে না সমীর আর অর্জুনকে আলাদা করার পেছনেও রয়েছে মিমির ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের জালে পা দিয়েছে স্বয়ং অর্জুন। এনআইসি ভবনের আন্ডারগ্রাউন্ডের সার্ভার রুম, চারিদিকে নীল সার্ভারের আলো। মিমি তার ল্যাপটপের সামনে বসে এক মনে কাজ করে চলেছে। তখনই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো একজন ব্যক্তি। তার পরনে দামি স্যুট, হাতে একটি দামি চুরুট। মিমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানালো সেই ব্যক্তিকে। কাজ হয়ে গেছে স্যার। সমীর ফাঁদে পা দিয়েছে, আর ওর জন্য ড্রেন নিয়ে ভেতরে ঢুকছে, আর আমার ছেলেরা ওদের জালে ফেলতে ওত পেতে আছে। ওয়েল ডান মিমি, আই এম প্রাউড অফ ইউ। একসময় এই বিক্রম চ্যাটার্জি আমার ভীষণ প্রিয় ছিল, আমার পুরনো বন্ধু, কিন্তু ও বড় বেশি সৎ ছিল। গোয়েন্দা প্রধান হওয়ার জন্য শুধু সততা নয়, সুযোগ বুঝে সিদ্ধান্তও নিতে হয়। সবসময় সব জায়গায় সততা দেখালে হয় না, নিজের ফায়দাটাও তো বুঝতে হবে। আপনি ঠিকই বলেছেন স্যার, তবে এইসবের মধ্যে অঞ্জন সেনগুপ্তকে ফাঁসানোটা খুব সহজ ছিল স্যার। আর তাই যা কিছুই হোক না কেন, সবার সন্দেহ কিন্তু প্রথমে ডিরেক্টরের দিকেই যায়। অর্থাৎ পুরো মিশনটা যিনি পরিচালনা করছেন তার উপরে সমস্ত দোষ আগে এসে পড়ে। তার আন্ডারে কাজ করা মানুষগুলো কিন্তু শুধু তার নির্দেশই মানে। আর এই ক্ষেত্রে সমস্ত সন্দেহের তীর কিন্তু অঞ্জন স্যারের দিকেই যাবে। 26শে জানুয়ারি যখন প্রধানমন্ত্রী পতাকা তুলবেন, তখন ড্রাগন ফ্লাই ভাইরাসটা পুরো দেশের অস্ত্রভাণ্ডার আমার হাতের মুঠোয় এনে দেবে। তারপর চীন আর পাকিস্তানের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী আমরা ভারতের অর্ধেক ভূখণ্ড লিজ দিয়ে দেব। বিনিময়ে ওমেগা হবে এই দেশের আসল মালিক। কথাগুলো বলতে বলতে সেই ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে লাগলেন। তারপর ধীরে ধীরে স্ক্রিনের দিকে তাকাতেই মুখটা পরিষ্কার বোঝা গেল। এই ব্যক্তিটি আর কেউ নন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের একজন উচ্চপদস্থ সদস্য রণবিজয় সিং। অঞ্জন সেনগুপ্তর থেকেও ক্ষমতাশালী এই মানুষটি আসলে দ্য মাস্টার মাইন্ড। মিমির মতো মেধাবী কিন্তু আদর্শহীনদের তিনি নিজের হাতের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এদিকে অর্জুন যখন সার্ভার রুমের ঠিক বাইরে গিয়ে পৌঁছল, হঠাৎই তার ঘাড়ে একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করতে পারল। নড়াচড়া করবেন না মিস্টার মেহরা। আপনি আপনার নিজের পয়জন পিল দিয়ে আমাদের মারতে চেয়েছিলেন, কিন্তু আমরা তো আমাদের সার্ভারের কোডটা আগেই বদলে দিয়েছি। অর্জুন ঘুরে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সশরীরে অঞ্জন সেনগুপ্ত, তার হাতে পিস্তল। আপনি? আমার যে কিছুক্ষণ আগে দেখলাম মিমি আপনাকে কিডন্যাপ করছে, তাহলে আপনি এখানে এলেন কিভাবে? আমার মাথা গুলিয়ে যাচ্ছে স্যার। কে কার পেছনে ষড়যন্ত্র করছে? আপনিও কি ওমেগার সাথে? বড্ড বেশি কথা বলে অর্জুন। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু আমি সেখান থেকে নিজের বুদ্ধিতে পালিয়ে এসেছি। তবে হ্যাঁ, আমি এখানে তোমার সাথে ষড়যন্ত্র করতে নয়, বরঞ্চ তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? আপনি আমাকে সাহায্য করবেন কিভাবে শুনি? আমি তোমাকে ভেতরে ঢুকতে সাহায্য করব। আমি প্রথমে বুঝতে পারিনি যার নির্দেশ আমি শুনছিলাম সে আসলে মিমি নিচে, কিন্তু যখন ওর উদ্দেশ্য পূরণ হয়ে গেল তখনই আমাকে মেরে ফেলতে চাইলে। অন্যদিকে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল রণবিজয়। তবে এবারে আমি উল্টো গেম খেলতে চাই। মিমির কিছু কিছু জায়গায় সিক্রেট পাসওয়ার্ড আমি জানি। তুমি ভেতরে ঢোকো, আমার কাছে মিমির সার্ভার রুমের পাসওয়ার্ড আছে। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। একবার আপনি মিমির দলে, আবার মিমি আপনাকে কিডন্যাপ করলো, আবার এখন বলছেন রণবিজয় সিং ব্ল্যাকমেল করছে আপনাকে। বিশ্বাস করুন স্যার, আমার এত কিছু মাথাতেই ঢুকছে না।
দিল্লির রাজপথ এখন নিরাপত্তার চাদরে ঢাকা হলেও এনআইসি ভবনের নিচে চলছে এক অন্ধকার মহোৎসব। অর্জুন মেহরা স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন অঞ্জন সেনগুপ্তর দিকে। সেনগুপ্তর চোখের নিচে কালি। তাকে দেখে মনে হচ্ছে গত কয়েকদিন তিনি এক মুহূর্তও ঘুমাননি। তার হাতের পিস্তলটি অর্জুনের দিকে লক্ষ্য করা থাকলেও তার আঙুল ট্রিগারে নেই। অর্থাৎ অর্জুনকে মেরে ফেলার মতন কোনো উদ্দেশ্য এই মুহূর্তে অঞ্জন সেনগুপ্তের নেই। আপনি বলছেন রণবিজয় সিং আপনাকে ব্ল্যাকমেল করছে? কেন? আপনি তো আরের ডিরেক্টর, আপনাকে কিসের ভয় দেখাবে ও? অর্জুন, গোয়েন্দাগিরিতে এমন কিছু ফাইল থাকে যা কখনো খোলা উচিত নয়। 20 বছর আগে একটা অপারেশনে আমার একটা ভুল হয়েছিল, যার কারণে কয়েকজন নির্দোষ মানুষ মারা যায়। রণবিজয় সেই প্রমাণ হাতে রেখে আমাকে দাবার খুঁটি বানিয়ে রেখেছে। ও চেয়েছিল আমি যেন সমীর আর তোমাকে দেশদ্রোহী হিসাবে সাব্যস্ত করি, আর তাই আমি বাধ্যতামূলক ওদের নির্দেশ অনুযায়ী কাজ করছিলাম। তবে এখন আপনি আমাকে সাহায্য করছেন কেন? কারণ রণবিজয় এখন সীমা ছাড়িয়ে গেছে। ও ভারতের সার্বভৌমত্ব বিক্রি করে দিতে চাইছে। অর্জুন, আমার পকেটে একটা কি কার্ড আছে। এটা মিমির প্রাইভেট ল্যাবের। তুমি ভেতরে ঢোকো, আমি বাইরে পাহারা দিচ্ছি। আর শোনো, মিমিকে বিশ্বাস করো না। ওর নিরীহ নিষ্পাপ চেহারার ভিতরে রয়েছে এক বীভৎস চেহারা। আমি ভাবতেই পারিনি আমারই দপ্তরে আমার উপরে নজর রাখার জন্য খাপটি মেরে রয়েছে রণবিজয়ের এক লোক, আর সেটাও আবার একটি মেয়ে। মিমি যে এর পেছনে রয়েছে আমি জানতাম না। আর তোমাকে আর সমীরকে যে সমস্ত ফোন কল করা হতো সেটা আমিই করতাম। অর্জুন কি কার্ডটা নিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকল। অন্যদিকে ইন্ডিয়া গেটের সামনে সমীর রাঠোর দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর থেকে একটা কালো এসইউভি ধীরে ধীরে তার সামনে এসে থামল। জানলার কাঁচ নামাতেই দেখা গেল মায়ার মুখ। মায়া, তুমি বাংকার থেকে বেরোলে কি করে? বাংকারটা আমার ছিল সমীর, লকটাও আমার। এবার চিপটা দাও। রিয়া আমার গাড়ির ভিতরেই আছে। রিয়াকে পেছনের সিটে দেখতে পেয়ে এগিয়ে গেল সমীর। দেখল ওর মুখে নিকোপ্লাস্টার লাগানো, কথা বলার জন্য ছটফট করছে। রিয়া, তুই ঠিক আছিস? তুই চিন্তা করিস না বোন, আমি তোকে ঠিক উদ্ধার করব। ইমোশন পরে হবে সমীর, চিপটা দাও। মিমির ড্রাগন ফ্লাই ভাইরাস এখন অ্যাক্টিভেট হওয়ার অপেক্ষায়। এই চিপটা ছাড়া ওটা গ্লোবাল গ্রিড হিট করতে পারবে না। সমীর তার পকেট থেকে চিপটা বের করল, কিন্তু তার অন্য হাতটি লুকোনো ছিল নিজের জ্যাকেটের ভেতর। সে চিপটা মায়ার হাতে দেওয়ার সময় নিচু স্বরে বলল, মায়া, তুমি কি জানো পন স্যাক্রিফাইস কাকে বলে? অন্যদিকে এনআইসি ভবনের ভেতর সার্ভার রুমের পর্দা সরিয়ে অর্জুন দেখল মিমি একা একটা বড় স্ক্রিনের সামনে বসে আছে। স্ক্রিনে তিব্বত, শিলিগুড়ি এবং দিল্লির ম্যাপ লাল হয়ে চলছে। গেম ওভার মিমি, ল্যাপটপ থেকে হাত ছড়াও। খুব দেরি করে ফেললে অর্জুন। তুমি যখন অঞ্জন সেনগুপ্তর সাথে গল্প করছিলে, আমি ভাইরাসটা ব্রডকাস্ট মোডে দিয়ে দিয়েছি। এখন সকাল 8টার অপেক্ষা। প্রধানমন্ত্রী যখন স্যালিউট দেবেন তখন ভারতের সব নিউক্লিয়ার সাইলোর গেট খুলে যাবে। আমি কোডটা ডিলিট করে দেব। কতটুকু চেনো তুমি আমাকে? 2 বছর তিব্বতে একা কাটিয়ে এসেছি, সেটা ভুলে যাও না। চেষ্টা করো, কিন্তু তার আগে দেখে নাও তোমার বন্ধু সমীর কি করছে। স্ক্রিনের এক কোণায় লাইভ সিসিটিভি ফুটেজে দেখা গেল সমীর ইন্ডিয়া গেটের কাছে মায়ার দিকে চিপটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সমীর চিপটা মায়ার হাতে না দিয়ে সজোরে চিবিয়ে ফেলল। সমীর স্যার, ওটা কি করলেন? পাগল, ওই চিপে ভাইরাসটা ডিস্ট্রাকশন করছিল। ওটা নষ্ট করা মানে এখন ড্রাগন ফ্লাইকে থামানোর আর কোনো রাস্তা নেই। সমীর নিজের বোনকে বাঁচাতে গিয়ে পুরো দেশকে ডুবিয়ে দিল। কিন্তু অর্জুন দেখল সমীর স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। সমীর তার হাতের ঘড়িটা ক্যামেরার সামনে ধরল। ঘড়িতে তখন একটা লেখা ফুটে উঠছে, ট্রোজান ডিসপ্যাচড। মিমি, সমীর যে চিপটা চিবিয়েছে ওটা আসল ছিলই না, ওটা ছিল একটা ব্লিডস ট্র্যাকার। সমীর ওটা মায়ার গাড়িতে একদম কাছে গিয়ে সিগন্যাল অ্যাক্টিভেট করেছে। এখন দিল্লির সব জ্যামার আমাদের নিয়ন্ত্রণে। আর আসল চিপটা অর্জুনের ল্যাপটপে অলরেডি প্লাগ করা আছে। অর্জুন, এখনই 0 ডে স্ট্রাইক শুরু করো।
সমীরের কথাগুলো অর্জুনের ইয়ারবাডে লাগানো ব্লুটুথ স্পিকারে শোনা গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে সমীরের কথাটা শোনা মাত্রই মিমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিবোর্ডে পাগলের মতন টাইপ করতে শুরু করলো, কিন্তু হঠাৎই সার্ভার রুমের সব বাতি নিভে গেল একসাথে। রণবিজয় সিং ঘরের এক কোণা থেকে বেরিয়ে এলেন, হাতে একটা রিমোট। খুব ভালো খেলেছ তোমরা, কিন্তু আমি প্ল্যান বি তৈরি করে রেখেছিলাম যে মিমি, তুমি আর কাজের নও, অর্জুন তুমিও না। রণবিজয় রিমোটের বাটন টিপলেন। এনআইসি ভবনের নিচে রাখা একটা টাইম বোম অ্যাক্টিভেট হয়ে গেল। কাউন্টডাউন শুরু, 300 সেকেন্ড। 5 মিনিট সময় দিলাম, হয় দেশ বাঁচাও নয়তো সার্ভার রুম থেকে বেরো। তোমরা কোনটা বেছে নেবে? হ্যাঁ, 26শে জানুয়ারি ভোর রাত। এনআইসি ভবনের ভূগর্ভস্থ কক্ষে লাল ডিজিটে জ্বলছে টাইম বোমার কাউন্টডাউন। 299, 298। রণবিজয় সিং একটা ক্রূর হাসি দিয়ে অন্ধকারের করিডোর দিয়ে মিলিয়ে গেলেন। ঘরে আটকা হয়ে পড়ে রইল অর্জুন, আর মেঝেতে স্তব্ধ হয়ে বসে থাকা মিমি। মিমি বুঝতে পারছে রণবিজয় তাকেও ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, মরতে ছেড়ে দিয়েছে এই বিপদের মধ্যে। মিমি, তোমার লিডার, তুমি যাকে বিশ্বাস করতে যে গুরুদেব, সে কিন্তু তোমাকে মরতে ছেড়ে দিয়েছে। সে তোমার বিষয়ে একটা বারও ভাবলো না। এখনো সময় আছে, ড্রাগন ফ্লাই ভাইরাসের কিল সুইচ পাসওয়ার্ডটা দাও। ওটা আমার কাছে নেই অর্জুন স্যার। রণবিজয় স্যার শেষ মুহূর্তে কোডটা বদলে দিয়েছিলেন। ওটা এখন সরাসরি স্যাটেলাইট আপলিঙ্ক মোডে আছে। একবার 5 মিনিট পার হলে ওটা ভারতের সব এয়ার ডিফেন্সের সিস্টেমের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে দিয়ে দেবে। ইন্ডিয়া গেটের সামনে তখন এক অন্য যুদ্ধ। সমীর মায়ার এসইউভির দিকে দৌড়ে যাচ্ছে। মায়াও তার চলন্ত গাড়ি থেকেই পিস্তল তাক করেছে সমীরের দিকে, এমনকি দুবার শুটও করলো সমীরের দিকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আর এক পায়ে গলে তোমার বোনকে আমি মেরে দেবো সমীর। তুমি পারবে না মায়া, কারণ তুমিও একজন এজেন্ট ছিলে। তোমার ভেতরে এখনো সামান্য হলেও দেশপ্রেম আছে। রণবিজয় এই মাত্র এনআইসি ভবনে বোমা সেট করেছে। ও কাউকেই বাঁচিয়ে রাখবে না, এমনকি তোমাকেও না। সমীরের কথাটা শোনা মাত্রই চোখ মুখ আকাশে হয়ে গেল মায়ার। গাড়িটা থামালো, তারপর চিৎকার করে গাড়ির জানলা দিয়ে মাথা বের করে বলল, কি বলছো? তুমি কি ভেবেছো এসব কথা বললে আমি তোমার বোনকে ছেড়ে দেব? মায়ার কথাটা শোনা মাত্রই সমীর নিজের ফোনের স্ক্রিনটা মায়ার দিকে ঘুরিয়ে দিল। তারপর বলল, দেখো, আমি অঞ্জন স্যারের বডি ক্যামেরা হ্যাক করেছি। রণবিজয় বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে। মায়া, রিয়াকে ছাড়ো। আমাদের এখনই অর্জুনকে বাঁচাতে হবে। ওখানে আমাদের জুনিয়র অফিসার মিমিও আছে। এবারে বোধহয় সমীরের কথাটা কিছুটা কাজ করলো মায়ার ওপর। ওর 2 চোখ জল করে উঠল। মায়া নিজেও বুঝতে পারল এতক্ষণে মিমির যদি এই অবস্থা হয় তাহলে তাকেও এই পুরো অপারেশনে দাবার ঘুঁটি করা হয়েছে। কি একটা ভাবতে ভাবতেই গাড়ি থেকে বেরিয়ে এলো মায়া। তারপর রিয়ার হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে মুখের থেকে নিকো প্লাস্টারটা সরিয়ে দিয়ে সমীরের দিকে ঠেলে দিল। সমীর, রিয়াকে নিয়ে পালাও। আমি এনআইসির দিকে যাচ্ছি। বোমার সিফোর আমি ছাড়া কেউ ডিফিউজ করতে পারবে না। মিমি, যদি ড্রাগন ফ্লাই ভাইরাসকে থামাতে হয় তবে আমাদের পুরো সার্ভার রুমটাকে শর্ট সার্কিট করতে হবে, কিন্তু তাতে আমরাও মারা যেতে পারি। তুমি প্রস্তুত তো? অর্জুন স্যার, একটা রাস্তা আছে। যদি আমরা মেইন ফ্রেমের কুলিং সিস্টেম বন্ধ করে দিই তবে সার্ভারগুলো অতিরিক্ত গরম হয়ে নিজে থেকে শাটডাউন হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের স্যাটেলাইট ডিশটা নষ্ট করতে হবে, যেটা ছাদের ওপর আছে। সমীর স্যার, কোথায় আছেন আপনি? আমি আমার বোনকে উদ্ধার করে ফেলেছি অর্জুন। ওকে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়ে ভবনের দিকেই আসছি। প্রায় চলেই এসেছি। কোনো সমস্যা হয়েছে কি বলো আমাকে। এনআইসি ভবনের ছাদের স্যাটেলাইট ডিশটা উড়িয়ে দিন এখনই। হাতে মাত্র 60 সেকেন্ড আছে। সমীর তখন ভবনের বাইরে পৌঁছে গেছে, কিন্তু ছাদ অনেক উঁচুতে। হাতে কোনো রকেট লঞ্চার নেই। সমীর দেখল কাছেই একটা সিকিউরিটি ড্রোন পড়ে আছে, যা রণবিজয়ের লোকজন ফেলে গেছে। সমীর ড্রোনটা হাতে নিয়ে
আমি চেষ্টা করছি অর্জুন, যেভাবেই হোক আমাদের মিশন বেড়াতে হতে দেব না। অন্যদিকে সার্ভার রুমের কাউন্টডাউন প্রায় শেষ হওয়ার মুখে, আর বাকি মাত্র 30 সেকেন্ড। মায়া তড়িঘড়ি করে সার্ভার রুমে ঢুকে পড়ল, তার হাতে কাটিং প্লায়ার্স। সরে দাঁড়াও অর্জুন, আমি এসে গেছি, আমাকে তারগুলো কাটতে দাও। মায়া, অনেক দেরি হয়ে গেছে, হাতে মাত্র আর 15 সেকেন্ডস। ঠিক সেই মুহূর্তে সমীরের ড্রোনটি ছাদের স্যাটেলাইট ডিশে সজোরে ধাক্কা মারল। এক বিশাল বিস্ফোরণে ডিশটি চুরমার হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। ড্রাগন ফ্লাই ভাইরাসের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গেল মাঝপথেই, কিন্তু নিচের সার্ভার রুমের টাইম বোম 10, 9, 8। মায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এদিকে মিমি আর অর্জুন একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে মায়ার হাতের কাটিং প্লায়ার্সের দিকে। অনেক চিন্তা ভাবনা করার পর নীল তারটা কাটল মায়া। আর ঠিক তখনই লাল ডিজিটাল স্ক্রিনটা 0.01 সেকেন্ডে এসে থেমে গেল। 1 সেকেন্ড বাকি থাকতে বোমাটি নিষ্ক্রিয় হতেই একটা দীর্ঘশ্বাস ফেলল সার্ভার রুমে উপস্থিত 3 জনই। অর্জুন মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে, 2 হাত মুখ দিয়ে ঢেকে উচ্চস্বরে কেঁদে উঠল মিমি। এনআইসি ভবনের বাইরে ভোরের আলো ফুটছে। 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ততক্ষণে সমীরও ছাদের থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এলো সার্ভার রুমের দিকে। অর্জুনকে দেখা মাত্রই জাপটে জড়িয়ে ধরল একে অপরকে। মায়া পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল, 2 চোখ ছলছল করে উঠল ওর। কিন্তু বিজয়ের হাসি কারো মুখে নেই, কারণ রণবিজয় সিং এখনও নিখোঁজ। আর ঠিক তখনই অঞ্জন সেনগুপ্ত সার্ভার রুমে এসে হাজির হলো। বোম ব্লাস্ট হলে তিনিও মারা যেতেন, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারার পর সকলেই যেন প্রায়শ্চিত্ত করার মানসিকতায় তৈরি ছিল। স্যার, রণবিজয় স্যার কোথায়? ও পালিয়ে গেছে সমীর। ও জানতো মিশন ফেল করতে পারে। ও এখন দিল্লির রেড ফোর্টের ভিআইপি গ্যালারিতে। ওখানেও আমাদের প্রধানমন্ত্রীর একদম পাশে বসে আছে। তার মানে আসল চক্রান্ত এখনো শেষ হয়নি? না, রণবিজয় ড্র্যাগন ফ্লাই ভাইরাসের ওপর ভরসা করেনি। ও একটা সুইসাইডাল ব্ল্যাক ক্যাট টিমকে গ্যালারির ভেতরে পাঠিয়েছে। তারা তিরঙ্গা পতাকার স্তম্ভের ভেতরে শক্তিশালী বোমা সেট করেছে। যখন পতাকা উত্তোলন হবে তখনই বিস্ফোরণ ঘটবে। ঘড়িতে সকাল 7:45। প্রধানমন্ত্রী লালকেল্লায় পৌঁছতে আর 15 মিনিট বাকি। সমীর আর অর্জুন একে অপরের দিকে তাকালো। কোনো ব্যাকআপ নেই, কোনো সাহায্য নেই। তাদের এখন লালকেল্লায় পৌঁছতে হবে এবং হাজার হাজার মানুষের সামনে সেই মরণ ফাঁদ আটকাতে হবে। দিল্লির রাজপথ এবং লালকেল্লা চত্বর এখন থমথমে। কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম আলো পড়ছে লালকেল্লার পাথরে। গ্যালারিতে বসে আছেন দেশ বিদেশের ভিআইপি অতিথিরা, আর সেই ভিআইপি জোনের দ্বিতীয় সারিতে বসে আছেন রণবিজয় সিং। তার মুখে এক বিজয়ী হাসি, কিন্তু তার ঠিক পেছনের সারিতে বসে থাকা সেই রহস্যময় ব্যক্তিটির দিকে নজর পড়তেই অঞ্জন সেনগুপ্তের রক্ত হিম হয়ে গেল। ওই ব্যক্তিটি আর কেউ নন, ভারতের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং অঞ্জন সেনগুপ্তের মেন্টার শশাঙ্ক শেখর, যাকে সবাই জানত তিনি 2 বছর আগে মারা গেছেন। লালকেল্লার ভিআইপি গ্যালারিতে অঞ্জন সেনগুপ্ত চুপি চুপি সমীর আর অর্জুনের কানের কাছে মুখ নিয়ে এলেন। সমীর, অর্জুন, আমি গোপন সূত্রে খবর নিয়েছি রণবিজয় তো শুধু দাবার খুঁটি। আসল মাস্টার মাইন্ড হলেন শশাঙ্ক শেখর। উনি মারা যাননি, উনি নিজের মৃত্যুর ভুয়ো খবর প্রচার করেছিলেন যাতে আড়াল থেকে ওমেগা তৈরি করতে পারেন। কিন্তু কেন স্যার? উনি তো নিজের জীবন দেশের জন্য দিয়েছেন, আমরা তো এতদিন তাই জানি। ওই যে দেখতে পাচ্ছ রণবিজয়ের পেছনে বসে আছে যে ব্যক্তি, মাথায় টুপি, চোখে সানগ্লাস, সেই হলো শশাঙ্ক শেখর। শশাঙ্ক মনে করেন এই গণতন্ত্রের সিস্টেমটা পচে গেছে, তাই উনি চেয়েছিলেন এক নায়কতন্ত্র, যেখানে ওমেগা হবে সর্বে সর্বা। আর পতাকা উত্তোলনের স্তম্ভের নিচে টাইম বোমা ফিট করেছে ও, যার রিমোট শশাঙ্ক শেখরের হাতে। সকাল 8টা। প্রধানমন্ত্রী মঞ্চের দিকে এগিয়ে আসছেন।
সমীর আর অর্জুন বুঝতে পারল সরাসরি আক্রমণ করলে প্যানিক তৈরি হবে এখানে, আর সুযোগ বুঝে শশাঙ্ক হয়তো রিমোট টিপে দেবে। তাদের এখন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে ভিআইপি গ্যালারির ভেতরেই। সমীর ছদ্মবেশে ভিআইপি বাসের গ্যালারির পেছনের দিকে পজিশন নিল। অর্জুন তার ল্যাপটপ নিয়ে ঢুকল নিচের কন্ট্রোল রুমে। তবে কন্ট্রোল রুমে যাওয়ার আগে অর্জুন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি শশাঙ্ক শেখরের রিমোট সিগন্যালটা জ্যাম করার চেষ্টা করছি, কিন্তু ওটা অ্যানালগ সিগন্যাল হওয়ায় আমাকে জ্যাম করতে হলে জ্যামিং ডিভাইসকে ওনার একদম 5 ফুটের মধ্যে নিয়ে যেতে হবে। আমি তো কন্ট্রোল রুমে থাকবো, আপনি আমার ওই পোর্টেবল জ্যামার মডিউলটা নিয়ে ওনার দিকে এগোন। ঠিক আছে অর্জুন, আমার পকেটে তোমার দেওয়া এই জ্যামারটা অন করা আছে। আমি ভিড়ের মধ্যে মিশে ওনার ঠিক পেছনে পৌঁছানোর চেষ্টা করছি। সমীর স্যার, আপনি কিন্তু অন কলেই থাকবেন। আমি শশাঙ্ক শেখরের রিমোট সিগন্যালটা জ্যাম করার চেষ্টা করছি, কিন্তু ওটা একটা লো ফ্রিকোয়েন্সি অ্যানালগ সিগন্যাল। আমাকে জ্যাম করতে হলে ওনার মিনিমাম 5 ফুটের মধ্যে যেতে হবে। আমি যাচ্ছি, কিন্তু রণবিজয় স্যার আমাকে চিনে ফেললে কিন্তু সব শেষ। প্রধানমন্ত্রী যখন পতাকার দড়ি ধরার জন্য হাত বাড়ালেন, ঠিক তখনই রণবিজয় সিং শশাঙ্ক শেখরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। সিগন্যাল দেওয়া হয়ে গেছে। শশাঙ্ক শেখর তার পকেট থেকে একটা পুরনো দিনের সোনার ঘড়ি বের করলেন। বুঝতে আর বাকি রইল না যে ওটাই রিমোট। গ্যালারিতে যখন সমীর শশাঙ্ক শেখরের ঠিক পেছনে 5 ফুটের রেডিয়াসে চলে এলো। ইয়ে স্যার, আপনি রেঞ্জে চলে এসছেন। আমার স্ক্রিনে ওনার ঘড়ির রিমোটের সিগন্যালটা ধরা পড়ছে। আমি এখন ওনার সিগন্যালটাকে ওভাররাইড করছি। 1 সেকেন্ড স্যার। শশাঙ্ক স্যার যখনই বাটন টিপবেন, সিগন্যালটা বোমার কাছে না নিয়ে গিয়ে ভেতরেই ট্র্যাপ হয়ে যাবে। সমীর রণবিজয়ের ঠিক পেছনে পৌঁছে গেছে। হঠাৎই রণবিজয় ঘুরে তাকালো পেছনে। সমীরকে চিনতে তার 1 সেকেন্ডও দেরি হলো না। তুমি এখানে? গার্ডস, এই ছেলেটাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। কিন্তু সমীর রণবিজয়কে সুযোগ দিল না। এক ঝটকায় রণবিজয়কে আড়াল করে শশাঙ্ক শেখরের উপরে ঝাঁপিয়ে পড়ল। শশাঙ্ক শেখরের হাতের সোনার ঘড়িটা ছিটকে পড়ল মেঝেতে। শশাঙ্কের কলার চেপে ধরে চাপা গলায় চিৎকার করে উঠল সমীর। আপনার খেলা শেষ স্যার, অনেক হয়েছে দেশপ্রেমের নাটক। সমীর, তুমি বড্ড দেরি করে ফেললে। ঘড়িটা মাটিতে পড়ার সাথেই ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আর ওটা রিমোট নেই, ওটা একটা টাইমার। আর জাস্ট কয়েকটা সেকেন্ড, তারপরই বুম। অর্জুন কন্ট্রোল রুম থেকে চিৎকার করে বলল, পতাকা স্তম্ভের নিচে সিগন্যাল লাল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে পতাকা উত্তোলন হলো। তেরঙা পতাকা আকাশে উঠল, কিন্তু কোনো বিস্ফোরণ হলো না। তার বদলে আকাশ থেকে ঝরে পড়ল হাজার হাজার গোলাপের পাপড়ি। সবাই আকাশের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছে। রণবিজয় আর শশাঙ্ক শেখর তখন হতবাক। ঠিক সেই মুহূর্তে সমীরের ব্লুটুথ হেডসেটে অর্জুনের ক্লান্ত কিন্তু বিজয়ী কণ্ঠস্বর ভেসে এলো। সমীর স্যার, আমি জানতাম শশাঙ্ক কোনো একটা ফিজিক্যাল ট্রিগার বা রিমোট রাখবে, তাই আমি লাল কেল্লার ওই নির্দিষ্ট এরিয়ার একটা লো ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছিলাম। বুঝলেন স্যার, অর্জুন এই 0 ডে চিপ ব্যবহার করে এনআইসির স্যাটেলাইট সিগন্যালকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে আপনার ঘড়ি থেকে বের হওয়া সিগন্যালটা বোমার ডিটোনেটারের পৌঁছানোর আগেই নিউট্রালাইজ বা জ্যাম হয়ে গেছে। শুধু তাই নয়, এনআইসি ভবনে মিমি যে ড্রোনগুলোকে অ্যাক্টিভেট করেছিল, আমি সেগুলো কন্ট্রোল হাইজ্যাক করে নিয়েছি। আপনি যখন রিমোটের বাটন টিপেছেন, তখন সেই ডিজিটাল কমান্ড বোমার কাছে না গিয়ে গেছে হচ্ছে ওই ড্রোনগুলোর কাছে। আর ড্রোনগুলো বোমা ফাটানোর বদলে ওপর থেকে রঙিন কাগজের টুকরো আর গোলাপের পাপড়ি ছড়িয়েছে। অর্থাৎ আপনার পাঠানোর ডিস্ট্রাকশন কোড আজ দেশের উৎসবে কাজে লেগে গেল। শশাঙ্ক শেখর আর রণবিজয় সিংকে তখনই কমান্ডোরা ঘিরে ফেলল। মায়া এবং অঞ্জন সেনগুপ্ত এসে দাঁড়িয়েছেন সমীরের পাশে। রণবিজয় সিং চিৎকার করতে লাগলেন, কিন্তু শশাঙ্ক শেখর শুধু নিঃশব্দে সমীরের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো পরাজয়ের গ্লানি নেই, বরং এক অদ্ভুত রহস্য রয়ে গেল।
সমীর, ওমেগা একটা আদর্শ। আমি না থাকলেও ওমেগা বেঁচে থাকবে। তোমাদের সিস্টেমের ভেতরেই অনেকে আছে যারা কাল সকালে আমার জায়গায় বসবে। তাই সাবধান থেকো। বিকেলবেলা রয়ের সদর দপ্তরে একটা গোপন মিটিং চলছে। বিক্রম চ্যাটার্জির ছবিতে মাল্যদান করা হয়েছে। অঞ্জন সেনগুপ্ত সমীর আর অর্জুনকে মেডেল দিয়ে সম্মানিত করলেন, কিন্তু কোনো মিডিয়া নেই, কোনো প্রচার নেই। গোয়েন্দাদের বিজয় সবসময় নিঃশব্দেই হয়। অর্জুন, মিমির কি হবে? ও তো এখন ইন্টারোগেশন সেলে, তবে একটা অদ্ভুত তথ্য দিয়েছে। রণবিজয় নাকি কারোর কাছ থেকে অর্ডার পেত। শশাঙ্ক শেখরের কাছ থেকে তো? না, মিমির ল্যাপটপে একটা শেষ মেসেজ এসেছিল রণবিজয়ের গ্রেপ্তারের ঠিক 10 মিনিট আগে। মেসেজটা ছিল ভারতের প্রতিবেশী কোনো এক প্রভাবশালী দেশের শীর্ষ ব্যবসায়ীর কাছ থেকে। ওমেগা আসলে একটা গ্লোবাল সিন্ডিকেট। আমরা মাত্র একটা ডাল কেটেছি সমীর। শিকড় তো মনে হয় মাটির ভেতরে আরো গভীরে। সমীর তার পকেট থেকে বিক্রম চ্যাটার্জির সেই ছোট্ট ডায়েরিটা বের করল। শেষ পাতায় একটা নতুন লেখা দেখতে পেল সে, যেটা আগে নজর এড়িয়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল, দ্য গেম অফ শ্যাডোজ নেভার এন্ডস, ট্রাস্ট নো ওয়ান, স্পেশালি দ্য ওয়ান হু গিভস ইউ দ্য মেডেল। সেট অর্জুন, আমি তো অনেক বড় একটা বিষয় একেবারে বেমালুম ভুলেই গেছি। কি স্যার, আমরা তো অপারেশন শতরঞ্জ কেটে সলভ করে ফেললাম। অপারেশন শতরঞ্জ তো শেষ হলো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? অর্জুন, তুমি ভুলে যাচ্ছ আমাকে মায়া একটা কথা বলেছিল। আর সেদিন অ্যাম্বুলেন্সে করে যে লোকটা এসেছিল, দুজনেই একই কথা বলেছিল। কি স্যার? কালীঘাট হরাইজেন আমাদের নেক্সট অপারেশন। সমীর আর চোখে ভিড়ের মধ্যে দূরে দাঁড়িয়ে থাকা অঞ্জন সেনগুপ্তর দিকে তাকালো। অঞ্জন হাসছে, বাকি সকলের সাথে করমর্দন করছে, কিন্তু সেই হাসি কি তৃপ্তির নাকি অন্য কিছুর?